যে কার্ডিওথোরাসিক সার্জারি, মানে যেখানে আপনি বুক কেটে পাঁজর কেটে একটা হার্টকে একদম হাতে নিয়ে দেখছেন, সেই অর্থে বলছি। পেশেন্টের একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, 45 মিনিট সিপিআর হলো কিন্তু আসেনি, ওই এখনও ফ্ল্যাট লাইন। নর্মালি এই সময় কিন্তু ক্লিনিক্যালি ডেড বলে দেওয়া হয়। ওই সিপিআর করতে করতে ওই বিছানায় হুইল করা হলো ওটির মধ্যে। 4 মিনিট সিপিআর হচ্ছে, হাত সরানো হচ্ছে, একটা ইনসিশন করছে, আবার সিপিআর হচ্ছে, বুক কাটা হলো, এবার হাতটাকে আমরা হাত দিয়ে সিপিআর করছি, ইন্ট্রা কার্ডিয়াক মাসাজ বলা হয়। তো এই যে ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে এই রোবোটিক সার্জারি এসে যাওয়ার ফলে আপনাদের কোন দিকগুলো আরও খুলে গেল? এবার যখন রোবটটা দেখলাম তখন আমি দেখলাম যে সার্জন রোবট করছে, পেশেন্ট হচ্ছে এখানে, রোবট পেশেন্টের কাছে, সার্জন ওইখানে বসে একটা সুন্দর কমফোর্টেবল চেয়ারে বসে আরামসে ওটি করে যাচ্ছে। অন্য জায়গায়ও যদি কোনো অপারেশন হয় বা অন্য কারণেও যদি সে হসপিটালে ভর্তি হয়, তাহলে তার টুলু পাম্পে প্রবলেম আসতে পারে। হেলথ এরকম একটা জিনিস যখন তখন যা ইচ্ছে হতে পারে। আমাদের চেষ্টা করা উচিত কি আমরা যত তাড়াতাড়ি পাই এর ট্রিটমেন্টটা নিই। ট্রিটমেন্ট যে 100% সাকসেস হবে এটা না, কিন্তু আমাদেরকে এই সিস্টেমের উপরে পেশেন্টলি ভরসা করে চলতে হবে। এই মাথার ওপর প্রেশার পড়া বা মনের ওপর প্রেশার পড়া কতটা হার্ট ডিজিজের জন্য দায়ী? হার্ট তো অনেকটা পাইপের মধ্যে রক্ত পাঠায়, পাইপের নিজের একটা রেজিস্ট্যান্স থাকে। আপনি স্ট্রেসের মধ্যে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছেন, হার্টের বিট বাড়িয়ে দিচ্ছেন, হার্টকে বেশি কাজ করাচ্ছেন সেম অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য। পেশেন্ট বা অন্যান্য লোকেরা ভাববে যে রোবটই সার্জারিটা করে দিচ্ছে। রোবট কিন্তু কোনোদিন নিজের থেকে কিছু করতে পারে না, তাহলে এই ভয়টা কোনোদিন রাখবেন না যে রোবট অপারেশন করছে। রোবট হচ্ছে একটা পাপেট, যেটা থ্রু দিয়ে আপনারই ডাক্তার অপারেশন করছে। ওপেন হার্ট সার্জারিতে আমরা জানি যে এই যে পাঁজরটা কেটে হার্টটা খুলে আপনারা পুরো সার্জারি করেন। রোবোটিক্সেও কি আপনারা পাঁজর কাটেন? রোবটের এটাই তো খাসিয়াত কি আমরা কোনো হাড় কাটবো না, আমরা যখন এইটুকু কাটের মাধ্যমে রোবটের ক্যামেরার হাতের মাধ্যমে অপারেশনগুলো করি। যখন এমবিবিএস পড়ছেন তখন কখনো স্বপ্নে চিন্তা করেছিলেন যে এরকম খাঁচায় ঢুকে ওইখানে পেশেন্ট শুয়ে আছে এরকম করে সার্জারি করবো? এমবিবিএস তো অনেক পুরনো কথা হয়ে গেল। যখন আমি সিটিবিএস কাজ করা শুরু করেছিলাম কার্ডিওথোরাসিক সার্জারি, তখনই চিন্তা করিনি। হার্টের অপারেশনের ক্ষেত্রে দেখেছি আপনারা কখনো এই জায়গায় কাটেন, কখনো এই দিকটায় কাটেন, কখন এখানে কাটেন, কখন এখানে কাটেন। হার্টের বাইরের কাজটা আমরা বাঁ দিক দিয়ে করি, আর হার্টের মধ্যের কাজটা আমরা ডান দিক দিয়ে করি। কনসোলে আছেন, কাজ করছেন, খুব জোর হুসু পেয়ে গেল, আর্মটা কি ওখানেই ফ্রিজ হয় নাকি একটু দূরে সরে এসে ফ্রিজ হয়? আমাদের আর্মগুলোকে আরামসে একটা জায়গায় রেখে ওই পজিশনে রেখে ফ্রিজ করে বেরিয়ে যেতে পারি। নর্মাল সার্জারির থেকে কি রোবোটিক সার্জারিতে রক্তক্ষরণ কম হয়? এটা আমরা সবাই জানি কি আমাদের যদি অল্প কাটে অল্প রক্ত বেরোবে, বেশি কাটলে বেশি রক্ত বেরোবে, সিম্পল কনসেপ্ট। তো এরকম দিন আসবে কি যে সার্জারিটা আপনি অটো পাইলটে দিলেন আর সার্জারি হয়ে গেল? কিন্তু এই মুহূর্তে নেই, বাট আই থিঙ্ক কি কোনো এক সময় কিন্তু আসতে পারে। রোবট দ্বারা হার্টের সার্জারি করার কতদিন পরে আমি মোটামুটি একটু জিম টিম করতে পারবো? আমার পেশেন্ট আছে যে বাইপাসের পরে আজকাল ম্যারাথন দৌড়ে মেডেল পেয়েছে। আপনি যে রোবট দিয়ে সার্জারি করছেন তখন ধরে নিন যদি কারেন্ট চলে যায় বা ইন্টারনেট হ্যাং করে গেল, তখন কি হবে? নর্মালি হসপিটাল যে কোনো হসপিটালে ব্যাকআপ থাকে, কোনো দিন এরকম হয় না ওটি করতে করতে বন্ধ হয়ে গেল, ফোনের টর্চের আলে বা মোমবাতির আলে অপারেশন হচ্ছে। আমার হয়ে যায় তো, আমি খুব রেয়ার মানুষদের মধ্যে পড়ি। Injection. হাই, আমি সায়ন। কেলো বলবো না। নাম ভুলে গেছো? না, আমি আজকে গল্প বলবো। আচ্ছা, ডাক্তার গল্প হয়ে গেছে, তাই আমি গল্প বলতে চাইছি। সবাই গল্প বলে, আমার একটা গল্প বলার ইচ্ছা, তো আমাকে গল্প বলতে দেবেন। হ্যাঁ, হাই, আমি কুশল, আমি বলবো গল্প। অনেক অনেক দূরে 286 কিলোমিটার 286 কিলোমিটার দূরে বসে, গুরুগ্রামে বসে যদি কোনো একটা ডাক্তার জয়পুরে একটা লোকের বুকের সার্জারি করে, কেমন লাগছে শুনতে আপনাদের? ইম্পসিবল। ইয়েস ইয়েস, ইটস পসিবল, এটা হয়েছে। তো আজকে যে এই রোবোটিক সার্জারিটা করেন সেই ডাক্তারবাবুই আজকে আমাদের সাথে আছেন, ডক্টর সৌম্য গুহ, কার্ডিওথোরাসিক সার্জন, কিন্তু উনি একটা রোবোটিক সার্জন। রোবট চালায়। তো ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগে না তো হুইল চেয়ারে বসে? পার্সপেক্টিভ চেঞ্জ করলো, লোকেরা তো মাঝের মধ্যে আমাদের কাছে এটাই আসে, এখানে বসে এবার তাদের ভিউ পয়েন্টটা বুঝতে পারছি। এবং আপনি এটা বুঝতে পারছেন ওই গল্পটা, এই যে রোবট যে এলো কি করে মেডিকেল ফিল্ডে, তার সাথে কতটা জড়িত। কি একটা মানুষ দূর থেকে বসে রোবটের মাধ্যমে আরেকটা মানুষের সাহায্য বা সেবা করতে পারছে।
আর রোবট না হলে এই যে যেটা টেলিসার্জারি আপনি বলছেন, যে টেলিসার্জারি বলা হয় কি একটা জায়গায় বসে 286 কিলোমিটার দূরে অপারেশনটা হচ্ছে, এটা রোবট না হলে কোনোই মতন সম্ভব হতো না। তো রোবট নিয়ে একটা খুব সুন্দর গল্প বলি আপনাকে। এই যে রোবটটা যেটা আমরা বিএম বিড়লায় ইউজ করি, ওটার নাম হচ্ছে ডাভিঞ্চি রোবট, ঠিক আছে? ডাভিঞ্চি রোবট এই কারণে নাম না কি ওটা লিওনার্ডো ডাভিঞ্চি বানিয়েছিল, না, কিন্তু ওটা দেওয়া হয়েছে আমার মনে হয় কারণ ডাভিঞ্চি ওয়াজ আ গ্রেট ইনভেন্টর। তো যাই হোক, যখন এই কোম্পানি এই রোবটটা বানিয়েছিল, ওরা কেন বানিয়েছিল? যুদ্ধে যে সোলজাররা মানে আঘাত হতো তাদেরকে বাঁচানোর জন্য তো মেডিকেল পার্সোনাল যেতে হয়, আর একটা মেডিকেল পার্সোনালকে ট্রেন করতে অনেক বছর লাগে, অনেক রিসোর্স লাগে, গভর্নমেন্ট অনেক খরচা করে। এবার সেই গিয়ে যদি একটা স্ট্রে বুলেট বা কিছুর জন্য মারা যায়, তাহলে গভর্নমেন্টের কতটা লোকসান হলো। তো ওরা ভাবলো আমরা এরম কেন কিছু বানাই না যেটা যুদ্ধের ওখানে গিয়ে সোলজারদের ব্লিডিং, ইমিডিয়েট লাইফ এমার্জেন্সিগুলো করে দিল ঠিক, আর ওদিকে একটা মেশিনও হলো, গুলি টুলি খেলে কিছু অসুবিধা হচ্ছে না, হিউম্যান লস হচ্ছে না। এই কনসেপ্টে শুরু হলো রোবটিক ইনভলভমেন্ট। তারপর এটা এক্সপ্যান্ড করে করে এখনও, যদিও বা এটা হয়তো আর্মড ফোর্সেসে আসেনি, কিন্তু সেখান থেকে যে মেডিকেল পার্সোনাল ছিল ভাবলো এটা আমরা রিয়েল টাইমে কেন ইউজ করতে পারি না। এই যে রোবট, এটা যে একটা মেশিন এত সুন্দরভাবে এত প্রেসিশন দিয়ে একটা কাজ করতে পারে, এটা আমরা কেন বাস্তবিকতা আনতে পারি না, যাতে এখানে একটা এক্সপার্ট বসে, ভাবুন আপনার এরম একটা মফসিল এরিয়া আছে যেখানে ভালো ডাক্তার নেই, ভালো পরিষেবা নেই, কিন্তু ওখানে একটা হার্ট সার্জারি দরকার। এবার সে ওই হার্ট নিয়ে এত লম্বা ট্রেন জার্নি করতে পারছে না, প্লেনে আসতে পারছে না, তাই বলে কি তার কোনো উপায় নেই? না, উপায় এবার আছে। ওই সেন্টারে যদি সেট আপটা করা যায়, তাহলে টেলিসার্জারির মাধ্যমে একটা এক্সপার্ট কলকাতায় বসে ওই পরিষেবাটা দিতে পারবে। এটাই হচ্ছে যেটা রোবটিক সার্জারি রেভলিউশনাইজ করে। আমরা ধীরে ধীরে এদিকে আসছি। আমি এখন বলবো না কি এটা পুরো এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু তাও এখন কিন্তু 4-5টা এক্সাম্পল আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেখানে টেলিসার্জারি হয়েছে। যে কার্ডিও থোরাসিক সার্জারি, মানে যেখানে আপনি বুক কেটে, পাঁজর কেটে একটা হার্টকে একদম হাতে নিয়ে দেখছেন, সেই অর্থে বলতে গেলে প্রায় মানুষের মৃত্যু কয়েক সেকেন্ড দূরে, এরকম একটা অবস্থা। আর পেশেন্ট যে কোনো মুহূর্তে কোলাপস করে যেতে পারে, আর অনেক ক্ষেত্রে করেও যায়, হয়তো হঠাৎ করে হার্টটা চলতে চলতে দেখলেন থেমে গেল, তারপর আবার আপনারা হার্টটাকে চালিয়ে দেন, মানে লিটারেলি যমরাজের সাথে লড়াই করা। তো আপনার কিছু একদম কমপ্লিকেটেড সার্জারি বা খুব জটিল সার্জারি গল্প বলুন না। তো একটা 35 বছরের লোকের ঘটনা শোনাই। ওর সার্জারিটা শুনতে খুব সোজা লাগে, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, সিএবিজি বলা হয়, আজকাল সবাই জানে বাইপাস সার্জারি, শুনতে খুব সরল লাগে। লোকটা এসেছিল বুকে ব্যথা নিয়ে। ও যখন এসছে তো ওর একটা হার্ট অ্যাটাক অলরেডি বাড়িতে হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল, ও সার্ভাইভ করে হসপিটালে চলে এসছে। হার্ট অ্যাটাকের জন্যে ওর হার্টের ক্ষমতা অনেকটা কমে গেছিলো। আমাদের যেরকম একটা হার্টের পাম্পিং ক্ষমতা থাকে, ওর ধরে নিন অর্ধেকেরও কম হয়ে গেছিলো। আমরা ওকে বললাম যে দেখো তুমি তো ইয়াং আছো, অপারেশনটা করিয়ে নেওয়া কিন্তু জরুরি, নয়তো পরে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এবার প্রবলেম কী হচ্ছে, হার্ট অ্যাটাকের পরে ওরা তো ওষুধপত্র নিয়ে পেশেন্ট স্টেবল হয়ে গেছে, মানে আপনার ঘা হয়েছে, ব্যান্ডেড মেরে দেওয়া হয়েছে, ঘা তো ঢেকে গেছে। এবার পেশেন্ট ভাবছে না আমি তো এখন ভালো ফিল করছি, আমি ঠিক এখন করাবো না, পরে করাবো। আমরা বললাম যে দেখুন পরে কিন্তু প্রবলেম হতে পারে, আবার যদি অ্যাটাক আসে আপনি সার্ভাইভ করবেন না আমরা জানি না কী অবস্থায় থাকবে, হার্ট অলরেডি এত কমজোর। যাই হোক, মানলো না। আর আমাদের বাঙালিদের মধ্যে একটা মানে অবাক বিশ্বাস আছে কি সাউথ ইন্ডিয়ায় চিকিৎসা বেশি হয়, মানে পূর্ব মানে আমাদের কলকাতায় নাকি হয় না। তো ওরও সেরকম ধারণা ছিল, না আমার এত বড় অপারেশন, আমার প্রচুর পয়সা আছে, আমি যাবো হচ্ছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, কলকাতার ডাক্তারবাবু যখন নিশ্চয়ই পারবেন না, এই মানে আমরা হিন্দিতে বলেন না ঘর কি মুরগি ডাল ডাল বরাবর, বরাবর, বাংলায় বলে গেও যোগী ভিক পায় না। একদম। তো ওই চিন্তায় ছিল। আমরা বললাম আপনার কিন্তু ফিটনেস টু ফ্লাই আমরা দিতে পারবো না, আপনি নিজের রিস্কে যেতেই পারেন, আপনার শরীর, আপনি পেশেন্ট, আপনি রায় নিন। তো ওরা বলে ঠিক আছে, আমরা ভেবে বলছি। পেশেন্ট আইসিইউতে আছে। পরের দিন আমাদের রাতের বেলা, মানে সেদিনই রাত্রেবেলা বিকেলবেলা মোটামুটি পেশেন্ট পার্টি বলেছে আমরা পরের দিন কিন্তু ফ্লাইটে করে নিয়ে যাবো, আমরা সব বুঝে নেবো, আপনি বাস ডিসচার্জের ব্যবস্থা করুন। এবার নিয়তি দেখুন, সেদিন রাত 11টায় পেশেন্টের একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক এলো, কিন্তু যেহেতু পেশেন্ট হসপিটালে ছিল, ওই হার্ট অ্যাটাকে পেশেন্টের কিন্তু হার্ট বন্ধ, ব্লাড প্রেশার হচ্ছে 0, ইসিজি যেটা মনিটরে দেখে ফ্ল্যাট লাইন, সোজা রেখা। তক্ষুনি একটা কোড ব্লু বলে জিনিস বলা হয় প্রত্যেকটা হাসপাতালে, যে অ্যানাউন্স হয়, তার মানে পেশেন্টের হার্ট বন্ধ হয়ে গেছে, পেশেন্ট ক্লিনিক্যালি ডেড, কিছু করতে হবে। আমাদের অ্যানেস্থেটিস্টরা সব দৌড়াদৌড়ি করে ছুটে এলো, ছুটে এসে হার্টের উপরে চাপাচাপি, সিপিআর করা হলো, ভেন্টিলেটর মেশিনে দেওয়া হলো, 45 মিনিট সিপিআর হলো, কিন্তু আসেনি, ওই এখনও ফ্ল্যাট লাইন। নর্মালি এই সময় কিন্তু ক্লিনিক্যালি ডেড বলে দেওয়া হয়,
কিন্তু পেশেন্ট ইয়াং ছিল। পেশেন্টকে আইসিইউ থেকে ওই সিপিআর করতে করতে ওই বিছানায় হুইল করা হলো ওটির মধ্যে পেশেন্ট সিপিআর করতে করতে টেবিলের উপরে, ওটি টেবিলের উপরে সিপিআর করতে করতে আমরা বুকে কাট মারলাম। মানে 4 মিনিট সিপিআর হচ্ছে, হাত সরানো হচ্ছে, একটা ইনসিশন পড়ছে, আবার 4 মিনিট সিপিআর হচ্ছে, নেক্সট ইনসিশন, আবার সিপিআর হচ্ছে, বুক কাটা হলো, আবার সিপিআর হচ্ছে, পাঁজর সরানো হলো, আবার সিপিআর হচ্ছে, হাতটাকে আমরা নিয়ে এবার আমরা হাত ঢুকে গেছে ভেতরে, এবার হাতটাকে আমরা হাত দিয়ে সিপিআর করছি, ইন্ট্রা কার্ডিয়াক মাসাজ বলা হয়। এই কিন্তু পুরো সিচুয়েশনে পেশেন্টের এখনো একটাও পালস আসেনি, পুরো ফ্ল্যাট লাইন, কিন্তু ব্লাড প্রেশার আমরা সিপিআর করে করে জেনারেট করছি যাতে বাকি অর্গানগুলো মরে না যায়। এই পাম্প করতে করতে আমরা একটা মেশিন আছে আমাদের কাছে, বলা হয় বাইপাস মেশিন। ওটার মধ্যে কি করে আর্টিফিশিয়াল হার্ট লাঙের মতন কাজ করে। ওই সিপিআর করতে করতে ওই অবস্থায় ওই হার্ট নড়ছে, আমাদের হাত নড়ছে, বুক লাফালাফি করছে, সেই অবস্থায় আমরা ওই মেশিনের মধ্যে পেশেন্টকে দিলাম। যখন দিলাম এবার আমরা বুঝতে পারলাম ঠিক আছে মেশিনটা পুরো হার্টের কাজটা করছে, আমরা হার্টটাকে ছাড়লাম, ছেড়ে ওই হার্টের উপরে আমরা বাইপাস সার্জারি করলাম। এবং আমাদের ভাগ্য এত ভালো ছিল, মানে স্কিল তো ছিল, কিন্তু আমি এটা স্কিল দেবো না, এটা বলবো ভাগ্য এবং ভগবানের হাত ছিল পেশেন্টের উপরে। যেই আমরা বাইপাসটা সাকসেসফুলি করলাম, আমরা যখন পাম্প সুইচ অফ করলাম, হার্ট স্টার্টেড বিটিং। একটা সরল রেখা, সেখান থেকে এই যে কার্সিভ রাইটিংটা শুরু হলো, মানে জীবন চলে গেছিল, জীবন দিল। হ্যাঁ, অনেকটাই উপরালা, আর নিচের যে তলার যে লোকটা আছে সেটাও কিন্তু বিশাল বড় রোল প্লে করলো। ডাক্তারবাবু এক্ষুনি আপনি যেটা বললেন যে বুকটা কেটে হার্টটা বন্ধ হয়ে গেছিল, আপনারা হাত দিয়ে পাম্প করছেন, মানে একটা রিক্সার হর্ন বাজানোর মতন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তো এটাকে কি বলে, মানে এটা কেন করেন একটু যদি বলেন। আচ্ছা, সিপিআর এই জিনিসটা, সিপিআর মানে এই যে বুকের উপরে চাপছে কেন, আপনার হার্টের কাজ কি? হার্ট হচ্ছে একটা ব্যাগের মতন মাসেল, রক্ত আসবে, চাপ মারবে, রক্তটা আপনার সারা শরীরে যাবে। রক্ত হচ্ছে আপনার লাইফ লাইন, রক্ত না গেলে ব্রেন, কিডনি, লিভার, ইন্টেস্টাইন যাই হোক না কেন ওরা মরে যাবে ওটা। সিপিআর হচ্ছে হার্ট তো বন্ধ হয়ে গেছে, এবার বুকের উপরে চাপলে কি হচ্ছে, এই হচ্ছে। তো তখন হার্টটাকে আমরা আর্টিফিশিয়ালি চেপে চেপে রক্তটা পাম্প করানোর চেষ্টা করছি যাতে ব্লাড প্রেশার থাকে, যাতে আপনার ব্রেন ড্যামেজ না হয়, কিডনি ড্যামেজ না হয়, লিভার ড্যামেজ না হয়, এগুলো যতটা মিনিমাইজ করা যায়। এবার বুকের মাধ্যমে যখন আমরা চাপি, কিছুটা তো আমাদের যে ফোর্সটা এটা তো মানে ডিসিপেট করে যায়, মানে বুকের মাসেলে চলে যায়, বোনে চলে যায়, এইসব জায়গায় চলে যায়। তখন আমরা যখন ইন্ট্রাকার্ডিয়াক ম্যাসাজ করি, যে বুক খুলে ডাইরেক্ট হার্টকে করছি, এটা হচ্ছে মাচ মোর এফেক্টিভ। আর এটা আমাদের করতে হয়, এখানে হার্ট যদি ফুলে ফেপে যায়, মাসেল ড্যামেজ হয়, হার্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, ওটা আর কোনোদিন ফিরবে না। তো এটা খুব জরুরি, আর টাইমে করলে, ঠিক করে করলে কিন্তু এরকম কিছু কিছু কেস আছে যেখানে আমরা কিন্তু পেশেন্টকে ফ্রম ক্লিনিক্যালি ডেড, মানে পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি মরে গেছে ক্লিনিক্যালি, তাকে আমরা ফিরিয়ে আসতে পেরেছি মানে হাত দিয়ে পাম্প করে। এবং আমাদের যে বাইপাস মেশিনটা আছে, আর্টিফিশিয়াল মেশিন, কার্ডিওপুলমোনারি বাইপাস, এটার সাপোর্টে হার্টকে রিল্যাক্স করে, হার্টের অস্ত্রোপচার করে, হার্টটাকে যেইটা পাচ্ছিল না, যে মানে রক্ত খাদ্য পাচ্ছিল না, সেটা আবার দিয়ে আমরা হার্টকে ধীরে 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 হেলদি করতে পেরেছি। আর এই যে মানুষটা আজকেও ঘুরে বেড়াচ্ছে বাইরের আমাদের ক্লিনিকে আসে, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে ডাক্তার হয়ে যে সার্জনের যে মজা, মানে যেটা আমাদের এত মেহনত, এত পরিশ্রম করে, যার আপনাকে বলবো প্রাইজ, এটাই কিন্তু অ্যাকচুয়াল প্রাইজ। এই যে একটা অপারেশন থিয়েটারের মধ্যে আপনি কিছুক্ষণ আগে যে গল্পটা বলছিলেন, এত লড়াই আপনারা করার পরে যখন একটা পেশেন্ট বেঁচে ফেরে, তখন তো সবাই আপনাদেরকে কংগ্র্যাচুলেট করে, থ্যাংক ইউ বলে। কিন্তু অনেক সময় যখন আপনারা ফেল করেন, এক, দুঃসংবাদটা দিতে হয়, আর দুই, অনেক সময় পেশেন্টের পরিবারও ডাক্তারবাবুদের ভুল বোঝে যে এই ডাক্তারবাবু নিশ্চয়ই ফাঁকিবাজি করেছে, তাই আমার কাছের মানুষটা মারা গেল। এই যে কমিউনিকেশন গ্যাপটা কিভাবে দূর করা যায় বলে মনে হয়? এই যে টার্মটা ইউজ করলেন কমিউনিকেশন গ্যাপ, এটা কিন্তু খুব বহুমূল্য টার্ম। যদি আমরা একটা মানুষকে, যে রুগী হয়ে এসছে, তাকে মোটামুটি বোঝাতে পারি কি দেখো তোমার এই হচ্ছে রোগ, এই হচ্ছে রোগের সিরিয়াসনেস, অপারেশনের তুমি এই লাভ পাবে, এই ক্ষতি হতে পারে। আমাদের প্রবলেম কি, আমরা যখন অনেকগুলো পেশেন্ট দিকে আমরা 2 মিনিট হয়তো পেশেন্টকে দেখলাম, সে এলো 2 ঘন্টা জার্নি করে, কিন্তু 2 মিনিট দেখিয়ে চলে গেল, তো ঠিক সে নিজে বুঝতে পারলো না। এবার অপারেশন যে 100% সাকসেস হবে কোনো দিন হয় না। আমরা যতই অ্যাডভান্সড হয়ে যাই, একটা 4 to 5% রিস্ক থাকে, মানে 100 জনের মধ্যে 3 থেকে 4 জনের সমস্যা হতে পারে। কিন্তু যদি ওই পেশেন্টকে, ওই মানুষটাকে 2 মিনিটের জায়গায় একটু 10-15 মিনিট বসে পুরো জিনিসটা বোঝানো যায়, পরিবারকে বোঝানো যায়, তাহলে অনেক সময় আমরা দেখেছি হয়তো
এই 3টে পেশেন্টের মধ্যে 2টো পেশেন্টের আত্মীয় এটি মানিয়ে নিতে পারবে, হয়তো একজনের আত্মীয় সেটা মানাতে পারবে না। কেন কি, যখন একটা মানুষ আমাদের পরিবারে মারা যায় বা তার রেজাল্ট ভালো হয় না, একটা বাড়িতে গ্রিফ থাকে, একটা দুঃখ থাকে, আর দুঃখের সাথে সাথে রাগও থাকে। অনেক সময় আমরা রাগটাকে তো আমাদের ভাগ্যের উপরে প্রকাশ করতে পারি না, তো তাই জন্য তার উপরে প্রকাশ করি, যে হয়তো আমাদের খুব কাছের লোক না, কিন্তু যাকে আমরা ডাইরেক্ট অ্যাসোসিয়েট করি এই রেজাল্টের সাথে। সেই সময় যখন আমাদের ভাবুন কোনো পেশেন্ট আমরা খুব ক্রিটিক্যাল পাই, যেখানে আমরা ঠিক সাকসেস দিতে পারছি না, সময় নিয়ে যদি পেশেন্ট পার্টিকে বোঝানো হয়, হয়তো আমরা রাগটা দূর করতে পারবো না, কিন্তু রাগের পরিমাণটা কম করতে পারি। কারণ পেশেন্টটা নিজে বুঝতে পারে কি হ্যাঁ, ওনারা কিন্তু পুরো চেষ্টা করেছে, চেষ্টা করার পরেও কিন্তু ওনারা পারেনি। লোকেরা হয়তো বলে ডাক্তারবাবু আপনি ভগবানের মতন বা এইসব জিনিসপত্র, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট। মেডিকেল হচ্ছে একটা সায়েন্স, অনেক পড়াশোনা করে, অনেক লিটারেচার পড়ে একটা সায়েন্স তৈরি হয়েছে, যেটা দিয়ে আমরা পেশেন্টের সার্ভিসে আমরা কাজকর্মগুলো করি। তো এর মধ্যে 100% গ্যারেন্টি তো ভগবান ছাড়কে দিতে পারে না, তো আমরাও দিতে পারি না। কিন্তু হ্যাঁ, অন্যদের তুলনায় আমরা হচ্ছে বেস্ট প্লেসড আপনার হেলথটা বোঝার জন্য এবং আপনাকে এই পরিষেবার মাধ্যমে সুস্থ করার জন্য। এই জিনিসটা বুঝতে হবে। আমার মনে হয় এখান থেকেই যত সমস্যা শুরু হয়েছে, যে ডাক্তারবাবুদের সাথে ঈশ্বরকে অ্যাসোসিয়েট করা। হ্যাঁ, একদমই উচিত। যে আমরা ভুলেই গেছি যে ডাক্তারবাবুরা মানুষ, আর যে কোনো প্রফেশনের ভুল কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু ডাক্তারি প্রফেশনের ভুল আমরা কোনোভাবেই মানতে চাই না, এবং আলটিমেটলি গিয়ে ভগবান থেকে রাক্ষস বা শয়তানের পর্যায়ে একদম ডাক্তারবাবুকে ফেলে দিতে আমাদের 2 সেকেন্ডও লাগে না। ঠিক ঠিক, মানে আপনি যেটা বললেন সেটা যে কোনো একটা কার্ডিয়াক কমপ্লিকেশন নিয়ে একটা পেশেন্ট ভর্তি আছে, তার আরও সিরিয়াস কন্ডিশন হলো সেটা। ধরুন পেশেন্টের একটা লং বোন ফ্র্যাকচার নিয়ে ভর্তি হয়েছে, তার একটা সিভিয়ার কার্ডিয়াক কমপ্লিকেশন, ঠিক আছে। তো পেশেন্ট ভাবে যে আমার ঠ্যাং ভেঙেছে, তো হঠাৎ করে আমি সন্ধেবেলা গিয়ে দেখলাম ঠিক আছে, আমার সাথে কথাবার্তা বলছিল, আমাকে রাত্রেবেলা ফোন করে বলছে এ তো ক্যাথ ল্যাবে নিয়ে গেছি। এই ব্যাপারটাও তো আছে যে কতটা চেঞ্জ হতে পারে একটা পেশেন্ট, মানে সারা শরীরে অন্য জায়গায়ও যদি কোনো অপারেশন হয় বা অন্য কারণেও যদি সে হসপিটালে ভর্তি হয়, তাহলে তার টুলু পাম্পে প্রবলেম আসতে পারে। প্রচুর এক্সাম্পল আছে। কে আমরা সবাই পছন্দ করতাম, কি সুন্দর গান গাইতো, মানে ফ্যান্টাস্টিক সিঙ্গার, নিশ্চয় কিছু কিছু বুঝেছে নিজের ব্যাপারে, তাও অতটা সিরিয়াস ছিল না বলে কনসার্ট করতো, স্টেজে হার্ট অ্যাটাক এসছে। জাসপাল রানা যে আমাদের শুটিং কোচ, তার হলো, সৌরভ শুক্লা জিম করতে গিয়ে। সো এরম কিন্তু অনেক ঘটনা আছে যেখানে হঠাৎ হতে পারে। আর এরা এরম নাকি এরা বেড বাউন্ড ছিল, রুগী ছিল, কমজোর ছিল, অ্যাবসলিউটলি ফিট পিপল, ভালো হেলথ কেয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ছিল, খাদ্য ভালো, স্বাস্থ্য খুবই ভালো, তা সত্ত্বেও হয়েছে। তাহলে এটা মানে আমাদের সবাইকে মেনে চলতে হবে কি হেলথ এরম একটা জিনিস যখন তখন যা ইচ্ছে হতে পারে, ডিসপাইট আমাদের বেস্ট এফার্ট। কিন্তু হলে আমাদের চেষ্টা করা উচিত কি আমরা যত তাড়াতাড়ি পাই এর ট্রিটমেন্টটা নিই। কিন্তু ট্রিটমেন্ট যে 100% সাকসেস হবে এটা না, কিন্তু আমাদেরকে এই সিস্টেমের উপরে পেশেন্টলি ভরসা করে চলতে হবে। আমরা ডাক্তার হিসেবে আমরা পেশেন্ট হতে পারি, আমরা যে ডাক্তার ইভেন আমরা পেশেন্ট হতে পারিনি। এবার আমরা যখন পেশেন্ট হই, আমাদের খারাপ পেশেন্ট কি হয় না কেন? কারণ আমরা জানি ব্যাপারটা কি আছে। আর ট্রিটিং ডাক্তারকে সব থেকে বেশি হ্যারাস কিন্তু আমরাই করি। আমাকে ডাক্তারবাবু প্রায়শই একটা কথা বলে যে ডক্টরস আর দ্য ওয়ার্স্ট পেশেন্ট। অ্যাবসলিউটলি, একদম একদম। হোয়াই সো? আমার একটা পেশেন্ট ভর্তি আছে যার ছেলে ডাক্তার, মানে এত প্রশ্ন করে মানে মাঝে মাঝে আমার মনে এত প্রশ্ন তো আমার পরীক্ষার টিচার আমার সাথে করেনি কোনোদিন। আপনাদের সব পেশেন্ট এবং পেশেন্টের পরিবারের লোকজন খুব ভয় পায়। আর একদম এরকম করে রিপোর্টগুলো যখন দেখে না, তখন এরকম করে দেখে, ইসি ইকো এরকম করে তাকায়, এরকম করে দেখে, এরকম করে তাকায়, এরকম করে দেখে। আর যদি দেখে এ ভুরু কুচকাচ্ছে, তখন ব্যাস হয়ে গেল। এত ভয় পায় কেন আপনাদের পেশেন্ট? আপনি নিজের না ভাইভা চিন্তা করুন, যখন ভাইভা হতো কলেজে, বাবা চিন্তা করতে চাই না। এবার যখন আমি বসেছি ভাইভা, এবার আমাদের যারা এক্সামিনার ছিল তাদের ভাইভার সময় না পার্কিনসন্স হয়ে যেত, মানে একদম চেহারাটা এরম, মানে দেখে বুঝতে পারছি না ঠিক বলছি না ভুল বলছি। তো সেরকমই একটা সামনে কাগজ আছে, প্রশ্ন জিজ্ঞেস করলো, বললাম, দেখলো এরম করে, আবার দেখলো, এবার এরম করলো। আমরা ওখানে ওই ভাবছি যা এবার তো আর পাস করতে পারলাম না, আবার 6 মাস পরে আসতে হবে। তো পেশেন্ট পার্টিরও তখন ওরম অবস্থায়। এই জিনিসটা আমি দেখতাম যখন আমাদের ট্রেনিং হতো বা আমার ক্যারিয়ারের শুরুর দিকে দেখতাম কি পেশেন্ট পার্টি অনেক সময় খুলে কথা বলতে চাইতো না, বা ওরা অনেক ভয় পেতো জিজ্ঞেস করতে, আর এটা মিসকমিউনিকেশন করে পরের দিকে গিয়ে। এখন যখনই আসে পেশেন্ট, প্রথমে যেটা আমার পুরো টিম করে, পেশেন্ট যখনই আসবে ফার্স্ট থিং দে উইল বি গ্রিটেড বাই হচ্ছে একটা স্মাইল। যে আমার কোঅর্ডিনেটর এসে সবসময় স্মাইল, মানে কোনো ওই গম্ভীরতা নেই, আর ক্লিনিকে এসছি মানে সবাই খুব সিরিয়াস, সবাই গম্ভীর না, আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করছি।
ম্যাক্সিমাম শুরুর দিকে এটা হতো না, লোকেরা ভাবতো কি এরা একটু সিরিয়াসই না, কি হচ্ছে। কিন্তু বিলিভ মি এখন প্রত্যেকজন এটা অ্যাপ্রিসিয়েট করে কিনা অন্যদের ওখানে গেলে আমাদের মন হালকা হয়ে যায়। কোঅর্ডিনেটর উইথ এ স্মাইল আনে, আমাদের প্রথম লাইন হচ্ছে আচ্ছা বলুন আজকে আপনার কি সাহায্য করতে পারি, নাথিং এলস। ওই দুটো লাইন আমি দেখেছি পেশেন্ট অনেকটা রিল্যাক্স হয়ে যায়, বসে তারপরে কথা বলে। অনেক সময় ও যদি 10টা কথা বলে, 2টো আমাদের কাজে লাগে, 8টা আমাদের কাজে লাগে না। কিছু কিছু পেশেন্ট আছে পুরো মানে ঘর সংসারের কথা বলে দেয়, সেটা কিছু করার নেই। কিন্তু যখন আমরা পেশেন্টকে প্রথম 2 মিনিট কথা বলতে দিই আনইন্টারাপ্টেড করে, ওরা অনেক রিল্যাক্স হয়ে যায়। সেটা আমার ক্লিনিক, আমার প্র্যাকটিসে আমি করি। আর আমার মনে হয় এটা যতদিন ধরে যত বছর ধরে করছি, এটা কিন্তু পেশেন্ট অনেকটা খুলে আমাদের সাথে মেলে, এবং এই জন্য কমিউনিকেশন গ্যাপটা অনেকটা কমে যায়। তাই জন্য এই যে মিসকমিউনিকেশনের জন্য এই ঝামেলাগুলো হয়, সেটা এখন অনেকটা কমে গেছে। এই যে আপনি স্ট্রেসের কথা বললেন, এই মাথার ওপর প্রেশার পড়া বা মনের ওপর প্রেশার পড়া কতটা হার্ট ডিজিজের জন্য দায়ী? স্ট্রেস, যখন আমরা স্ট্রেসটাকে স্ট্রেস কেন বলি, এটা ডেফিনেটলি আমরা সবাই বুঝতে পারি টার্মটার নাম স্ট্রেস, মানে আমাদের পক্ষে এটা ক্ষতিকারক, ভালো জিনিস তো না। যখন আমরা নিজেদের বডিকে একটা আননেসেসারি মেন্টাল অ্যাংজাইটি বা প্রেশারের মধ্যে রাখি, তখন বডির মধ্যে অনেক কেমিক্যাল চেঞ্জেস হয়, ক্যাটাকোলামিন রিলিজ হয়, কর্টিসল রিলিজ হয়। এগুলো কিন্তু শরীরের পক্ষে হার্মফুল, এগুলো আমাদের শরীরকে কন্টিনিউয়াসলি ফ্লাইট অর ফাইট মোডে রাখে। এবার চিন্তা করুন, যদি আপনাকে আমি বলি 24 ঘন্টা একদম ব্যাটেল রেডি, যুদ্ধের মধ্যে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছেন, কখন গুলি খাবো এরম অবস্থায় থাকতে আপনাদের কি হবে শরীরটা? হার্ট কন্টিনিউয়াসলি হাই হার্ট রেটে আছে, হার্ট অনেকটা ক্যাটাকোলামিন যখন রিলিজ হয়, আমি হার্টকে যে পাম্প করি, হার্ট তো অনেকটা পাইপের মধ্যে রক্ত পাঠায়, পাইপের নিজের একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সকে ওভারকাম করে হার্ট কিন্তু পাম্প করছে। আপনি স্ট্রেসের মধ্যে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছেন, হার্টের বিট বাড়িয়ে দিচ্ছেন, হার্টকে বেশি কাজ করাচ্ছেন সেম অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য। তো অবশ্যই হার্টকে আপনি স্ট্রেসে ফেলছেন। আর এর মধ্যে যদি আপনার বর্ডার লাইন হার্ট ডিজিজ থাকে, এটা হয়তো আপনার নর্মাল থাকলে 40 বছর লাগতো বাড়তে, এখানে 5 বছরে বেড়ে যাবে। তো আমি যেন আমরা বলি, যখনই আমরা প্রিভেন্টিভ ডিসকাশন করি, বলি কি দেখুন, যদি পারেন 7 থেকে 8 ঘন্টা ঘুমোন, আর নিজের জন্য এরকম একটা পিরিয়ড জোগাড় করুন যেখানে আপনি আধ ঘন্টা কোনো কাজ নিয়ে বা লাইফের প্রবলেম নিয়ে ভাববেন না, ওটা আপনার সময়। আপনি যোগা করুন, গান শুনুন, গল্প বই পড়ুন, যাই করুন, কিন্তু প্রতিদিন ওটা করুন। ডাক্তার, আমি পায়খানা করার সময়টা করি, চুপ করে বসে থাকি, আমি কোনো কিছু চিন্তা করি না, আমার কষ্ট কাটিনি, আমি একটা জায়গায় কনসেন্ট্রেট করি। এখানকার পাবলিক পায়খানার সময় তো শান্তিতে নেই, সব থেকে বেশি স্ট্রেসের সময়। বলতো তখন কনস্টিপেশন হয়ে রয়েছে। হার্ট অপারেশনের পরে সব থেকে কমন প্রবলেম এই না ডাক্তারবাবু আমার হার্টের মধ্যে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট, না, 80% লোকেরা ডাক্তারবাবু জানেন তো ঠিক পটিটা হচ্ছে না। আর সবাই আমাকে একটি কথা বলতে, আরে আপনি এখানকার অপারেশন করেছে, আপনি এখানকার কথা বলুন, আপনি অন্য জায়গায় চলে গেলেন। হ্যাঁ, মন ভালো নেই, এটাই হচ্ছে না। অনেককে দেখেছি যে খাওয়া দাওয়া করেই, মানে পেট ভরে খেয়ে দেই, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে। এটা হার্টের উপর কতটা প্রেশার ফেলে? প্রথম করে পেট ভরে কোনোদিন খেতে নেই, এটা আগের থেকে আমরা সবাইকে বলি 10% to 20% আপনার পেটকে খালি রাখবেন। মানে পেট ভরে কোনোদিন খাবেন না, 2 কারণে। আপনি যখন প্রচণ্ড ওভার ইটিং করবেন, একটা আপনার পেটের জন্য এটা খারাপ, কেন কি পেটকে অনেকটা বেশি অ্যাসিড সিক্রেট করে খাবারটা হজম করার চেষ্টা করতে হচ্ছে, প্রচণ্ড ব্লাড সাপ্লাই পেট টেনে নিচ্ছে, তাই জন্য দেখবেন ভালো করে ভাত খাওয়ার পরে ঘুম আসে, যেটা আমরা খুব আদর করে বলি ভাত ঘুম। ঠিক আছে, কিন্তু এটা তো হেলদি না, আপনার তোমার ব্রেনের সার্কুলেশনটা কম আসছে, তাই জন্য আপনি এক্সস্টেড হচ্ছেন। আর এতটা খাবার তো আপনি কোনোদিন ডাইজেস্ট করতে পারবেন, আপনার বডির রিকোয়ারমেন্ট এইটুকু, আপনি এতটা বডিকে দিলে তার মধ্যে এই যে সাইড এফেক্ট, ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, এগুলো সব সৃষ্টি হবে। প্লাস দেখবেন যাদের হার্টের রোগ আছে, অনেক সময় বলবো অনেক খেয়ে নিয়েছি, বুকে এরকম চাপ ধরছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো যখনই আপনি ওভার ইট করবেন, এটা কিন্তু প্রেসিপিটেট করবে, কেন কি আপনার ব্লাড সাপ্লাই কিন্তু এবার ডাইরেক্ট হয়ে যাচ্ছে ইন্টেস্টাইনের স্টামাকের দিকে। ঠিক, সেকেন্ড জিনিস, যখনই আপনি খেয়ে শুয়ে পড়ছেন, আপনার পেট ভরে আছে, ডায়াফ্রাম আছে হার্ট আর পেটের মাঝখানে, যেটা মানে বেসিক্যালি আপনার বুক আর পেটের মাঝখানে দেওয়াল, যেটা সেপারেট করে, এবার সেটা উপরের দিকে চলে যায় যখনই আপনি শোন। আর পেট ভরে খেলে আরও উপরের দিকে চলে যায়, তখন আপনার অক্সিজেন লেভেলস কমে যায়, লাংসের নিচের পার্টটা এক্সপ্যান্ড করতে পারে না, তো কষ্টটা আরও বেড়ে যায়। তো এই জন্য ডায়েটের পক্ষে আমরা বলি কি, পার মিল আপনার যদি মনে হয় আপনি 100 ইউনিট খাচ্ছেন, আপনার 80 ইউনিট খাওয়া উচিত, কি 20% মতন খালি। আর খেয়েই শুয়ে পড়বেন না, একদম না, মিনিমাম 1 আওয়ার আপনি ইরেক্ট বা সেমি ইরেক্ট পশ্চারে থাকা উচিত। তারপরে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, ডাক্তার চেহারাটা বানিয়ে রেখেছে। কিন্তু খাওয়া দাওয়া তো করা উচিত। এবং ডাক্তারবাবু যেটা বলতে চাইছেন যে খাবেন না বলেননি, বলেছি 100% যদি আপনি খেতে পারেন, আপনার পেটের যদি 100% ক্ষমতা থাকে, আপনি 80% খান, 20% আপনি খালি রাখুন। আর 80% যেই ব্যাপারটা খাবেন না, যদি বাড়ির খাবার হয় ও সবচেয়ে ভালো, বাইরের খাবার খাবেন না।
তাই ডাক্তারবাবুরও যাতে রান্নাঘর একদম রঙিন থাকে, দারুণ দারুণ সব রান্না হয়, তার জন্য রঙিন গিফট হ্যাম্পার থাকছে, মশলাদার গিফট হ্যাম্পার থাকছে আমাদের গিফট স্পন্সর শালিমারের পক্ষ থেকে। এই ব্যাগের মধ্যে ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য সমস্ত সামগ্রী রয়েছে এবং তার সাথে রয়েছে আইকনিক শালিমারের নারকেল তেল। তো সার্জারি করার সময় আগে তো গ্লাভস ফাস যখন পরতেন তখন তো সব আংটি ফাংটি খুলে ফেলতে হতো, ঘড়ি ফড়ি খুলে ফেলতে হতো। এখন পুরো সেজে গুজে অপারেশন করছেন ডাক্তার। হ্যাঁ, কেন? Yes! ঠিক বলছি তো, বলেই ফেলি। এখন তো হাতে আর 5টা আংটি পরে অপারেশন করে। হ্যাঁ, সার্জেন কনসোলে ঢুকে এরকম করে। সার্জেন কনসোলে বসে সার্জারি করছেন, যখন এমবিবিএস পড়ছেন তখন কখনো স্বপ্নে চিন্তা করেছিলেন যে এরকম খাঁচায় ঢুকে ওইখানে পেশেন্ট শুয়ে আছে এরকম করে সার্জারি করবো? না, কোনো দিন না। এমবিবিএস তো অনেক পুরনো কথা হয়ে গেল। যখন আমি সিটিবিএস কাজ করা শুরু করেছিলাম কার্ডিওথোরাসিক সার্জারি, তখনই চিন্তা করিনি। আমরা যখন কার্ডিওথোরাসিক কাজ করছিলাম একটা কানে কথা এসেছিলো কি হ্যাঁ একটা রোবোটিক সার্জারি হচ্ছে। এবার রোবোটিক সার্জারি হচ্ছিল তখন ইউরোলজিতে এবং জেনারেল সার্জারিতে, পেটের মধ্যে আর প্রস্টেটের জন্য। আমরা তখন ভাবতাম আচ্ছা কী করে করছে, এটা একটা কৌতূহল ছিল কি আমরা জানতে চাই কেমন করে হচ্ছে, কি করা যেতে পারে। তো অনেক বছর আগে একটা রোবোটিক ইউরোলজি সার্জারি দেখতে গেছিলাম, করে টোরে আমার তো দেখে মনে হলো খুব কমপ্লেক্স, এটা কি হার্টের মধ্যে কী করাবে, পেট এত বড় একটা জিনিস, ওখানে এত বড় ফুলি দেওয়া যায়, অনেক স্পেস আরামসে করা যাবে, এটা আপনার একটা রিব কেজ এতটা শক্ত জিনিস ওর মধ্যে তো করা অসম্ভব। তো সেটা তারপরে আমি চিন্তাই ছেড়ে দিলাম অনেক বছর ধরে। তারপরে খুব রিসেন্টলি আমি দেখলাম একটা ট্রেন্ড শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়ায়, রোবোটিক হার্ট সার্জারি হচ্ছে, রোবোটিক হার্ট সার্জারি হচ্ছে। তো সাউথ ইন্ডিয়া আমি গেলাম, অনেকবার গেছি, গিয়ে ওখানে অনেকগুলো হাসপাতালে গেছি, ওখানে ওদের রোবোটিক হার্ট সার্জারি দেখেছি, দেখে ব্যাপারটা বুঝে তারপরে আবার মোটামুটি মনে হলো না ইট ইজ ফ্যান্টাস্টিক। আর এই জিনিসটা সাউথ ইন্ডিয়া কেন থাকবে, এই জিনিসটা আমাদের ইস্ট ইন্ডিয়া কেন আসবে না? ঠিক ওইটাই ছিল মোটিভেশন ইস্ট ইন্ডিয়ায়, স্পেশালি আমাদের কলকাতায় রোবোটিক সার্জারিটাকে হার্টের জন্যে নিয়ে আসতে। এখানে তো অলরেডি রোবোটিক পেটের সার্জারি হয়, রোবোটিক নিয়ের সার্জারি হয়, অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু হার্টেরটা হয় না কেন? আমরা তো ওপেন সার্জারি এত ভয় পাই, এবার যদি কাউকে বলি না না রোবট অপারেশন করবে, তার মাথায় তো আরও 30খানা প্রশ্ন ঢুকে গেল। তো ডাক্তারবাবু, আমরা যেরকম জানি যে একটা সার্জারির ইভলিউশন আমরা জানি যে প্রথমে এত বড় কাটা হতো, তারপর মাইক্রো সার্জারি, ল্যাপ্রোস্কোপি, রোবোটিক্স। তো এই যে ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে এই রোবোটিক সার্জারি এসে যাওয়ার ফলে আপনাদের কোন দিকগুলো আরও খুলে গেল? তো এই যে জার্নিটা যেটা ওপেন থেকে মাইক্রো মানে এমআইসিএস থেকে নিয়ে রোবোটিক, এটা খুব ইন্টারেস্টিং। এই জার্নিটা আমাকে করতে হয়েছে পুরোটাই। আর আমরা প্রথমে যখন আমি এখানে কাজকর্ম শিখেছিলাম, আমরা মেনলি ওপেন হার্ট সার্জারি শিখেছিলাম আর ওটাই মেনলি করতাম। কিন্তু এটা কি হতো, অনেক পেশেন্ট ভয়ের চোটে করাতে চাইতো না, মানে রোগ আছে, আমাকে পেশেন্ট এরকম বলেছে কি না 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 আমি কাটাকাটি করবো না, মরে গেলে মরে যাবো, কাটাকাটি করবো না। এটা শুনে আমাদের খুব খারাপ লাগতো, মানে এত কি ভয় একটা ট্রিটমেন্টের প্রতি, কি মরে গেলে মরে যাবো বলছে কিন্তু ট্রিটমেন্টটা করাবো না। তখন আমরা সার্ভে কন্ডাক্ট করতাম, তখন তো আমরা ছিলাম গভর্নমেন্ট হসপিটালে, তো সার্ভে কন্ডাক্ট করতাম কি না কেন করাতে চান না, আপনার মাথায় এই সার্জারি কী আছে, না না আপনি কেটে দেবেন এত বড় পুরো একদম গলার থেকে পুরো পেট অব্দি কেটে দেবেন, তারপর আমাকে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে, অর্ধেক পেশেন্ট তো বাঁচবেই না, আমরা আর করবো না। তো ওই জায়গাটাতে ওদের বোঝানো কি না এটা আপনার লাইফ সেভিং সার্জারি, আমরা এত বড় কাটি না, ঠিক আছে আমরা বুকটা তো কাটবো কিন্তু পরে আপনি করতে পারবেন, একটু সময় লাগবে, এটা দিয়ে এলাম। তাতে ঠিক আছে, হয়তো 10% কনভিন্স হলো। তারপরে পুরো বিশ্বে চিন্তা করা গেল কি না কী করা যেতে পারে এই ভয়টা কমানোর জন্য। তো এলো এমআইসিএস, মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, যেখানে আমরা বললাম ঠিক আছে আমরা বুকের মাঝখানটা হয়তো কাটবো না, আমরা সাইড দিয়ে করব। কিন্তু আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট ছিল সেটা দিয়ে যে অপারেশনটা আমাদেরই করতে হবে। এবার হয়তো আমরা পুরো হার্ট ঢোকাতে পারলাম না, কিন্তু আমাদের তো ইনস্ট্রুমেন্ট ঢুকি জিনিসটা তো করতে হবে, একই করতে হবে, আর অতটাই ভালোভাবে করতে হবে যেটা ওপেন সার্জারিতে হয়, নয়তো মানুষ করাতে চাইবে কেন যদি ঠিকঠাক রেজাল্ট না পায়। এমআইসিএস এলো, কিন্তু এমআইসিএসে আমরা দেখলাম যখন আমরা এমআইসিএস করছি পেশেন্ট তো ভালো কমফোর্টেবল আছে, কিন্তু ডাক্তারদের করতে জিনিসটা খুব কষ্টকর হচ্ছিল। কিন্তু যেখানে আপনার এতটা স্পেস পাওয়া যাচ্ছে ভেতরে, সেখানে আপনি পাঁজরের মাঝখান থেকে সেম কাজ করতে যাবেন তো আপনাকে অনেক টানা হাঁচড়া করতে হবে, তাতে পাঁজরও ভাঙতো, পরে আমরা ঠিক করে দিতাম। কিন্তু আলটিমেটলি ওই যে আমাদের চিন্তা কি হাড় ভাঙবে না, এটা তো বোঝাতে পারলাম না। ঠিক আছে এই হাড়টা কাটলাম না, ভাঙলাম না, কিন্তু এখানে তো হাড়টা ভাঙতে হচ্ছে মাঝের মধ্যে, তাতে একটা ব্যথা থাকে, প্লাস ওখানে আমাদের করতে এত অসুবিধা, ডাক্তারদের পিঠ ব্যথা হয়ে যায়, বিকে তেড়ে করতে হয়।
মানে মিডিয়ায় বলতে খুব আনন্দ লাগে, আমরা মাইক্রো সার্জারি করেছি, পেশেন্টকে দেখিয়ে দিলাম A2 কার্ড, পেশেন্ট অত্যাধিক খুশি। পেশেন্ট বুঝতে পারছেন না আমাদের শিরদাঁড়া ভেঙে গেছে অপারেশনটা করতে গিয়ে। এবার যখন রোবটটা দেখলাম তখন আমি দেখলাম যে সার্জন রোবট করছে, পেশেন্ট হচ্ছে এখানে, রোবট পেশেন্টের কাছে, সার্জন ওইখানে বসে একটা সুন্দর কমফর্টেবল চেয়ারে বসে আরামসে ওটি করে যাচ্ছে, আর করার পরে কি রিল্যাক্সড। ওটা দেখে বললাম না, এটা যদি আমরা করতে পারি তাহলে আমার যে সার্জন ফ্যাটিক, একটা কেস করে যাই পুরো টায়ার্ড হয়ে চলে গেল। আমি যেটা এত কষ্ট করে একটা ছোটো জায়গা দিয়ে ইনস্ট্রুমেন্ট ঘুরিয়ে নাড়িয়ে করছি, তার সাথে যেই প্রবলেমগুলো, যে সেফটি প্রবলেম হতে পারে সেটা চলে গেল, কারণ এখানে আমি ভালো করে দেখে করতে পারছি, ওখানে আমি আমার নিজের চোখ দিয়ে দেখে করছি, আর রোবট আমাকে 10 ম্যাগনিফিকেশন দেয়, 10 গুণ বেশি। আর যেটা আমি হয়তো এখান থেকে ভাবুন ওখানে দেখছি, আমি যতই মাথা ঘোরা এই করি আমার ডিস্টেন্স তো ওইটুকুই, ঠিক। ওটা তো কমাতে পারছি না, কিন্তু রোবটের ক্যামেরাটা তো আপনার যদি এখানে অপারেশন করছি এত অবধি চলে যায়। মানে দিল চিরকে দেখ তেরা হি নাম হ্যায় লিখা, একদম ওরকম মানে হ্যাঁ। ওই লেভেলের দেখা যায়, ওই কার লেভেলে মনে সত্যি নাম নাম লেখা আছে আর কিনা। 3D ম্যাগনিফিকেশন, 3D 3D, এই যে কথাটা বললেন। এবার ল্যাপ্রোস্কোপিতে প্রবলেম কি হচ্ছে, ল্যাপ্রোস্কোপি বা আমরা যদি ক্যামেরা নিয়ে, অনেকজন বলতে পারে ঠিক আছে ডাক্তারবাবু রোবট কেন, আপনি একটা ক্যামেরা লাগিয়ে দিন না, ক্যামেরা লাগিয়ে স্ক্রিনে দেখে অপারেশন করুন, গলব্লাডার তো করে। তাদেরকে আমি বলি দাও গলব্লাডার তোমার যদি ছিঁড়ে যায় কিছু হবে না, হাড়টা ছিঁড়ে গেলে কিন্তু খুব কষ্ট। হ্যাঁ, প্রি ওয়েডিং এর যারা ভিডিও করে তাদের নিয়ে আসবে, গিম্বেল নিয়ে চলে আসবে, হার্টের সামনে এরকম করে। আর এবার ল্যাপ্রোস্কোপির সব থেকে বেশি সমস্যা হচ্ছে এই যে স্ক্রিনে 2D মানে ডেপথ পারসেপশন তো নেই। এবার আমি হয়তো ঠিক আছে খুব পড়াশোনা করে অনেকগুলো অপারেশন করে আমার একটা আইডিয়া হয়ে গেছে কি হার্টের দূরত্ব এখান থেকে এতটা, আমার অ্যাসিস্ট্যান্টের তো নেই। ঠিক। এবার সে তো বুঝতে পারছে কত দূরত্ব, সে আমাকে ইনস্ট্রুমেন্ট ধরা থাকলে হার্টের মধ্যে ঢুকিয়ে দিল, এটা তো খুব কেলেঙ্কারি ব্যাপার। তো রোবট কি করে 3D দেয়, ডেপথ বুঝতে পারে, আমি এক্স্যাক্টলি জানি এখানে হচ্ছে এই হার্ট, এখানে হচ্ছে এই আর্টারি, এখানে হচ্ছে এই ভেন, মানে প্রেসিশনটা ওই লেভেলে চলে যায় কি আমি তো ওটাকে তো কাছের থেকে দেখতে পাচ্ছি, যেটা সাধারণ চোখে দেখতে পাবো না, প্লাস আমি এক্স্যাক্টলি জানি আমি কোথায় অপারেশন করবো, মার্জিন অফ এরার একদম নামিয়ে less than 1% করে দেয় রোবটটা। প্লাস আমার যে ফ্যাটিক, এত কষ্ট যে শারীরিক একটা অপারেশন করতে, ওটা চলে যায়, আমি রোবটে বসে করছি। আমি যখন MICS করি আমার কতগুলো হাত, 2টো হাত, কিছু করার নেই, দুটো ইনস্ট্রুমেন্ট, রোবট আমাকে দেয় 4টে হাত। তো আমি একটা মেশিন পাচ্ছি যার কোনো ট্রেমার নেই, আমি একটা মেশিন পাচ্ছি যার হাতের সাইজ হচ্ছে 8 মিলিমিটার, মানে আমার আঙুলের সাইজের। আমি একটা মেশিন পাচ্ছি আমাকে 4টে হাত দিচ্ছে, আমি একটা মেশিন পাচ্ছি যে আমাকে আমার স্ট্রাকচারটা এত কাছে দেখাচ্ছে। এই মেশিনটা যখন আমি পাচ্ছি আমার তো অপারেশন করার অপারেশন করার সুবিধা অনেকটা বেড়ে গেল। আর আমি যখন স্ট্রেস ফ্রি অপারেশন করতে, তো অবভিয়াসলি পেশেন্টের জন্য রেজাল্টটা বেটার হবে। তো এই যে ট্রেমার রেজিস্ট করছে, মানে হ্যাঁ। কম্পন, মানে হাত কাঁপতে কাঁপছে, পারে, হ্যাঁ। ডাক্তারবাবুর বয়স হয়েছে, কিন্তু রোবটের হাত কিন্তু কখনোই কাঁপবে না, একদম স্টেডি। তো আপনি ধরুন এরকম কনসোলে কাজ করছেন, আপনার প্রচন্ড জোরে হাঁচি পেয়ে গেল, আপনি হাঁচলেন, কিন্তু আপনার তো হাতও নড়বে, যদি আপনি এমনি যখন কনভেনশনাল কাজ করছেন তখন তো আপনাকে হাত সরিয়ে নিতে হবে। Yes. কিন্তু এখানে আপনি হেঁচেও দিলে কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হলো আপনি যখন কনসোলে কাজ করছেন তখন কি আপনি ওকে ভয়েস কমান্ড দিতে পারেন? রোবটকে? হ্যাঁ। আচ্ছা, রোবটের সব থেকে ভালো জিনিস বুঝতে হবে, রোবট হচ্ছে একটা ডিজিটাল পাপেট। তো এটা কিন্তু মাস্টার স্লেভ রিলেশনশিপ বলে একটা টেকনোলজিতে বেস করা হয়। মানেটা কি, আমি আমার হাতটা যতটা মুভ করব রোবট কিন্তু সেটুকুই করতে পারে। রোবটের নিজের কিন্তু 1%ও ক্ষমতা নেই কিছু করার, কিছু চিন্তা করার বা আমার মুভমেন্টকে নেগেট করার। ওটা আপনি ধরুন একটা পাপেট যে আমার মুভমেন্টসকে কপি করবে, মিমিক করবে, ঠিক? তো আমাকে রোবটকে কোনো ভয়েস কমান্ড দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কিন্তু ভয়েস কমান্ড কাদের দেওয়ার দরকার, আমার যারা অ্যাসিস্ট্যান্ট নার্সেস আছে, যারা ওখানে পেশেন্টের বেড সাইডে আছে, যারা রোবটকে ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, রোবট থেকে ইনস্ট্রুমেন্ট নিচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলো ক্লিন করছে, রোবটের পজিশন দেখছে, পেশেন্টের ওয়েলবিংটা দেখছে কি পেশেন্ট ঠিক আছে কি না, রোবটটা ঠিকঠাক করে কাজ করছে কি না, এদের সাথে কমিউনিকেট করা দরকার। তো ডাভিঞ্চি যে আমরা যখন রোবটটা ইউজ করি ওর 3টে ভাগ থাকে। একটা যেখানে আমি বসি, যেটা আপনারা বললেন সার্জিক্যাল কনসোল, যেখানে বসে আমি দেখে অপারেশনটা করছি। একটা হচ্ছে রোবটিক আর্ম, যেখানে 4খানা হাত মিলে পেশেন্টের মধ্যে ছোট ছোট 8 মিলিমিটার ফুটোর মধ্যে দিয়ে গিয়ে পেশেন্টের মধ্যে অপারেশনটা করছে। এবং একটা যেটা পেশেন্ট কার্ট বলা হয়, যেখানে একটা বড় মনিটর আছে, সেই মনিটরে ওটির মধ্যে প্রত্যেকটা জোন দেখতে পাচ্ছে একদম ওটাই যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক। আর ওটা আমাদের শেখাতেও কাজে লাগে অন্যদেরকে, প্লাস ওটা আমার পুরো টিম দেখে তার মানে আমি জানে, আমি যদি বলি আমার এটা চাই বা এই জায়গায় এটা করতে হবে, ওরা এক্স্যাক্টলি জানে আমি কি বলছি। ঠিক। আর ওইখানের স্পিকার লাগানো আছে,
আমি যাই কথা বলছি ওরা শুনতে পাবে ক্লিয়ারলি, আর ওরা যা বলছে আমি শুনতে পাচ্ছি একদম ক্লিয়ারলি। কিছু কিছু দর্শক হয়তো একটু মানে গুলিয়ে ফেলতে পারে যে এই যে রোবট, এটা তো একটা দূরে বসানো আছে যাকে আপনারা পেশেন্টের কাছে নিয়ে এসে ডকিং করেন, আর আপনি একটা অন্য জায়গায় বসেন যেখান থেকে আপনি রোবটটাকে চালান। একদম। আর আরেকটা মধ্যেখানে জিনিস আছে যেটা হচ্ছে স্ক্রিনটা, যেটাতে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা আপনার অ্যাসিস্ট্যান্টরা বা যারা ওটিতে আছে তারা দেখতে পাচ্ছে। একদম। এই জিনিসটা আপনি একটু বলে দিন, নাহলে পেশেন্ট বা অন্যান্য লোকেরা ভাববে যে রোবটই সার্জারিটা করে দিচ্ছে। না, এটা কিন্তু অনেকজন আমাকে জিজ্ঞেস করে যখন আমরা এই প্রোগ্রামটা শুরু করলাম। প্রথম পেশেন্ট যাকে আমরা বললাম কি আপনার কিন্তু রোবোটিক সার্জারি হতে পারবে, ও তো প্রথমে বুঝলোই না রোবোটিক সার্জারিটা আবার মানেটা কি। তারপরে আমি ওকে অনেক কিছু আমরা পাঠালাম লিটারেচার রোবোটিক সার্জারি নিয়ে, ও সেটা পড়ে আবার আমাদের কাছে এলো কি না ডাক্তারবাবু এটা কি করব। প্রথমবার আমার লাইফে একটা পেশেন্ট আমাকে বললো ডাক্তারবাবু রোবট ছাড়ুন আমাকে ওপেন করে দিন। আজ পর্যন্ত মানে আমার কাছে পেশেন্ট এসছে যে উল্টো বলে কি আমি ওপেন করাবো না, আমার আইদার মাইক্রো করুন নয়তো আমাকে যেতে দিন, আমি ওপেন তো করাবোই না। আমার লাইফের ফার্স্ট পেশেন্ট যে বললো না 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 আপনাকে না আমাকে ওপেন করে দিন। তখন আমি বুঝলাম কি একটা মানুষের যেহেতু একটা অ্যাপ্রিহেনশন আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে রোবট নিয়ে, মানে এটা কতটাই মানুষের মনটাকে চাপে রাখতে পারে বা ক্ষতি করতে পারে। তার থেকে আমি শুরু করলাম সবাইকে বোঝানো কি রোবট কিন্তু কোনোদিন নিজের থেকে কিছু করতে পারে না, তাই এই ভয়টা কোনোদিন রাখবেন না কি রোবট অপারেশন করছে। না, রোবট একটা মাধ্যম, একটা পদ্ধতি। রোবট হচ্ছে একটা পাপেট যেটা থ্রু দিয়ে আপনারই ডাক্তার অপারেশন করছে। এবার চিন্তা করুন ওপেন সার্জারিতে কি হচ্ছে, এটা ডাক্তার আছে তার দুটো হাত আছে, অ্যাসিস্ট্যান্ট আছে আলাদা মানুষ, সম্পূর্ণ আলাদা মানুষ, সে ডাক্তারও হতে পারে, নন মেডিকেল ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ভালোও হতে পারে, অ্যাভারেজও হতে পারে, তার দুটো হাত আছে। ঠিক, আমি আমার হাতের উপরে নিয়ন্ত্রণ করছি, আমার হাতের উপরে যে নিয়ন্ত্রণটা আছে ডিপেন্ড করছে আমি কতটা ফ্রেশ আছি। আমি যে 4 নম্বর কেস করছি দিনে, আমি তো তখন অতটা ফ্রেশ নেই যেরকম ফার্স্ট কেসে আছি, একটা ফ্যাটিক লেভেল আছে। আমার সামনে যে দাঁড়িয়ে তার কি ফ্যাটিক লেভেল, তার মাথায় কি চলছে, তার পারিবারিক কি ঝামেলা আছে, সেটা ডিফাইন করবে তার হাত মুভমেন্ট কেমন হচ্ছে। এখানে কি হচ্ছে 4টি হাত আছে, কিন্তু 4টি হাত হচ্ছে মেকানিক্যাল আর্ম। মেশিনের কোনো পারিবারিক ঝামেলা থাকে না, মেশিনের কোনো স্ট্রেস থাকে না। মেশিন যদি 100টাও করে মেশিন ঠিক থাকবে, মেশিন যদি 1টাও করে মেশিন ঠিক থাকবে। তো মানুষের যেটা ফিজিক্যাল স্ট্রেস রিলেটেড লিমিটেশন সেটা রোবট কেড়ে নিচ্ছে। ঠিক, কিন্তু আমার যে স্কিলটা যেটা দিয়ে আমি অপারেশনটা করবো সেটা কিন্তু কোনোদিন রোবট নিতে পারবে না। ভালো সার্জন যদি রোবটে বসে অপারেশন ভালো হবে, রাদার আরো এনহ্যান্স করছে, এনহ্যান্স কারণ আপনার চোখের একটা লিমিটেশন রয়েছে, একদম। সেটা রোবট আরো 10x আপনাকে দেখাচ্ছে বা মানে 3D ভাবে দেখতে পাচ্ছেন। রোবোটিক সার্জারিটা তাই জন্য রোবোটিক সার্জারি বলা না, বলা হয় রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি। আপনি যে রোবট দিয়ে সার্জারি করছেন তখন ধরে নিন যদি কারেন্ট চলে যায় বা ইন্টারনেট হ্যাং করে গেল বা ধরেন বাজ পড়লো, তখন কি হবে? প্রত্যেকটা রোবোটিক ওটি যখন আমরা বানাই, যেন আমাদের ওটিতে বিএম বিড়লায় তো প্রথমে তো কোনো রোবোটিক ক্যাপাবিলিটি ছিল না, তো আমাদেরকে একটা ওটিকে রোবোটিক ওটি বানাতে হয়েছে। রোবোটিক ওটি বানাতে গেলে অনেক ইলেকট্রিক্যাল কানেকশন পাল্টাতে হয়। কেন কি এটা হতেই পারে, নর্মালি হসপিটাল যে কোনো হসপিটালে ব্যাকআপ থাকে, কোনোদিন এরকম হয় না ওটি করতে করতে বন্ধ হয়ে গেল, ফোনের টর্চের আলোয় বা মোমবাতির আলোয় অপারেশন হচ্ছে। আমার হয়েছে রাখতো, আমি খুব রেয়ার মানুষদের মধ্যে পড়ি। যাই ওটা অন্য প্রসঙ্গ। তো এটার জন্য ব্যাকআপ থাকে, তো তাই জন্য প্রচুর ইউপিএস মেশিনস থাকে, যে আপনারা কম্পিউটার দেখবেন ইউপিএস আছে, তো ইউপিএস মেশিনস থাকে, হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল ইউপিএস মেশিনস, এদের হিউজ অ্যামাউন্ট পাওয়ার ব্যাকআপ থাকে। যদি কোনো কারণে ইলেকট্রিসিটি গেলেও অপারেশন থিয়েটার কিন্তু থেকে বুঝতে পারবেন ইলেকট্রিসিটি গেছে, ওটা অটোমেটিক হতে থাকে। প্লাস রোবটের একটা ব্যাটারি লাইফ থাকে, যখনই কোনো পাওয়ার কানেকশন হলো, ভাবুন ইউপিএসের সাথে পাওয়ার কানেকশন নেই, রোবটের নিজের ব্যাটারি লাইফে হয়। আর সব থেকে ভালো জিনিস এর মধ্যে একটা ফেল সেফ মেজার আছে, যদি 1% প্রোটোকলের বাইরে কিছু হয় রোবটটা ওখানে ফ্রিজ করে যায়, মুভ করবেই না। তো আপনি তখন পুরো আপনার কাছে সময় আছে, আপনি কনসোল থেকে বেরিয়ে রোবোটিক আর্মগুলো সরিয়ে কনভেনশনাল ওয়েতে অপারেশনটা করতে পারেন। ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, 1 মিলিমিটার মুভ করবেন রোবোটিক আর্মটা। রোবট দিয়ে যে সার্জারি করছেন, এবার রোবট দিয়ে সার্জারি করতে করতে যদি রোবটটা হ্যাং করে যায় তাহলে কি হবে? হ্যাঁ, এই যে হ্যাংটা বললেন, এবার আপনারা নিশ্চয়ই একটা জায়গায় আসবেন যেখানে আমরা ডিসকাস করবো আবার রোবটের ইভ্যালুয়েশন কি, কেন আমরা ডাভিঞ্চি নিলাম, কেন ইন্ডিয়াতে ভালো ভালো রোবটের কোম্পানি আছে ওগুলোকে আবার নিলাম না। এই হ্যাংটা নিয়ে খালি পেশেন্ট না, ডাক্তাররা খুব ভয় পায়। কেন? আমি এখানে একটা মুভমেন্ট করলাম, ওটা যদি উইদিন ফিউ ন্যানো সেকেন্ডস রোবট না করতে পারে তাহলে তো অপারেশন হবে না। ঠিক।
আমার তো একটা ব্রেন একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, রোবটটাকে ওটা ম্যাচ করে ওরকম করেই কাজ করতে হবে, লেটেন্সি বা ল্যাগ হলে চলবে না। আর ডাভিঞ্চি যদি এত বড় কোম্পানি, এত পুরনো কোম্পানি, ওদের এতগুলো মডেল আছে, এত R&D হয়েছে, তো ওদের এই ল্যাগ লেটেন্সি ব্যাপারটা অলমোস্ট নেই। ঠিক। আমরা বিএমবিএল রোবট আনার আগে প্রচুর রিসার্চ করেছি, মানে 1 বছর রিসার্চ করেছি সব রোবটিক কোম্পানি নিয়ে। সবথেকে ভালো জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্জারিতে রোবটিক কোম্পানির প্রচণ্ড একটা হাই লেভেল সিনিয়র টেকনিশিয়ান সব সময় অ্যাভেলেবেল থাকে ফ্রম বিগিনিং টু এন্ড। ঠিক। যদি কোনো প্রবলেম হয় ও তখন ওটা সলভ করে। আর এটা রোবটের মধ্যে ইনবিল্ট করা আছে, কোনো প্রবলেম হলে রোবট ওখানে ফ্রিজ করে যাবে, কোনো দিন ক্ষতি করবে না। আমাদের কাছে সবসময় অপরচুনিটি থাকে রোবটটা উইদিন 2 মিনিটস সরিয়ে আমরা কনভেনশনাল সার্জারি করতে পারি। এই যে 540 ডিগ্রি হাত ফাত এরকম করে যে এই যে আপনাদের মানে সব কি যেন মুদ্রা দেখায়, এতে আপনার মানে মানে নাচের যে মুদ্রায়, তো এই কতটা উপকার করে আপনাদের? এটার মাধ্যমে বুঝতে পারবেন কি MICSটা আমি এখন ছেড়ে রোবটিক কেন করছি। যখন আমরা ওপেন সার্জারি করি, আমার সবথেকে বড় গিফট কি, আমার এই রিস্ট মুভমেন্ট। আমি এই যে মুভমেন্টটা করতে পারছি, এটার মানে আমি হার্টের অনেক কটা অংশকে করতে পারি। আমরা তো দেখুন হার্টটা খুলে টেবিলে নিয়ে অপারেশন করি না, আমরা ম্যাক্সিমাম বাইপাস বিটিং হার্ট করি, মানে চলন্ত ইঞ্জিনকে রিপেয়ার করা হচ্ছে। ঠিক, তো হার্ট আমরা ন্যাচারাল নর্মাল বিট করছে যেরকম এখন করছে, সেই অবস্থায় আমরা বাইপাসটা করছি। তো সেইখানে আমাদের মুভমেন্ট কিন্তু লিমিটেড থাকে, আমরা হার্টকে অনেক লিমিটেডভাবে আমরা মুভ করতে পারি, ওই জায়গাটা আমাদের অপারেশন করতে পারি। তার মানে আমাদের খুব ভালো ডিগ্রি অফ মুভমেন্ট লাগবে। এক সেকেন্ড, ভাবুন আমরা হার্টটাকে থামিয়ে হার্টের ভেতরে অস্ত্রোপচার করছি, ভালভ করছি বা টিউমার বার করছি বা ফুটো বন্ধ করছি, যাই করছি, ওর মধ্যে অনেক সময় অ্যানাটমি মানে প্রত্যেকটা মানুষের তো আকার আলাদা থাকে, এরকম আকার পাই যেখানে আমরা চোখে ঠিক দেখতে পাচ্ছি না, খুব টানাটানি করতে হচ্ছে। ইনস্ট্রুমেন্ট তো সোজা একটা মেটাল ইনস্ট্রুমেন্ট, কোনো ফ্লেক্সিবিলিটি নেই, এরম মানে এরম, সে নড়বে না, সে রাবারের মতন নাকি এরম হয়ে যাবে, সেটা দিয়ে আমাদের করতে হবে, স্ট্রাগল করা হচ্ছে, এইসব করতে হচ্ছে। তো আমরা যখন MICSে গেলাম তখন আমরা এবার আমরা হাতটা ঢোকাতে পারছি না, তো লম্বা লম্বা ইনস্ট্রুমেন্ট ঢোকাতে হচ্ছে, কিন্তু ওগুলো তো রিজিড ইনস্ট্রুমেন্ট, ওর তো খালি এই একটা ফালক্রাম এফেক্ট বলে জিনিস বলে, মানে আপনি যদি এটাকে এরম করে রাখেন এই জিনিসটা তো এরম বা এরম মুভ করতে পারবে। তো আমাদের যে রিস্টের ফ্লেক্সিবিলিটি চলে গেল, তার মানে আমরা অপারেশনটা কী করলাম, আমাদের জন্য আরও মুশকিল করে দিলাম। ঠিক আছে, এটা ঠিক আছে আমরা পেশেন্টের পেন কমানোর জন্য করেছি, কিন্তু আপনি চিন্তা করুন একটা সার্জারি যেটা স্ট্রেট ফরওয়ার্ড তাকে কিন্তু আমি আরও মুশকিল করেছি। ঠিক। এবার রোবট কী করলো, রোবট বললো ডাক্তারবাবু আপনাদের একটা আমি কাজ করবো, আপনাদের হাতটাকে আমি ছোটো করে দেবো, আর আপনাদের যা হাতে যা মুভমেন্ট আছে সব আপনাকে দিয়ে দেবো। তার মানে আপনি ল্যাপ্রোস্কোপি সব অ্যাডভান্টেজ পাচ্ছেন, আর ডিসঅ্যাডভান্টেজগুলো সরিয়ে দিয়ে ওপেনের অ্যাডভান্টেজটা আপনাকে দিয়ে দিচ্ছি। তো রোবট এটা করে, এই যে রোবটের যে আর্মটা তাতে রিস্ট থাকে মানে আমার যে ইনস্ট্রুমেন্ট যেটা এরম ফিক্স ছিল এখন পুরো এটা করতে পারছে। তার মানে আমি ওই ছোটো ফুটো দিয়ে এবার ওই সব জিনিসগুলো অ্যাক্সেস করতে পারছি যেটা আমি ওপেন সার্জারির মাধ্যমে করতে পারতাম, কিন্তু MICSের মাধ্যমে করতে পারতাম না। যখন ওই মাইট্রাল ভালভের পিছনে গিয়ে যখন সেলাই মারেন তখন মনে পড়ে যে বাবা ওইটা করতাম আর এখন আমাকে এইটা দিয়েছে, আসান করে দিয়েছে। এই যে প্রশ্নটা বললেন, আমার একজন ডাক্তার, আমি যে মাইট্রাল ভালভ সার্জারি করছিলাম রোবটিকে, এবার সে আমাদের হসপিটালে অনেকগুলো ডাক্তার আছে, তো সে তার কৌতূহল ছিল, সে বললো আমি সার্জারিটা দেখবো। হ্যাঁ অবশ্যই প্লিজ দেখুন। তো এসে দেখে আমি তো শুনতে পাচ্ছি, ও তো পেশেন্ট সাইডে দাঁড়িয়ে দেখে যাচ্ছে, আমার তো পুরো শোনা যায়, তো বলছে আরে বাবারে এরকম করা যায়, আমারও কিন্তু খুব শেখার ইচ্ছে আছে। তো এই যে একটা ডাক্তার ওটা দেখে বললো, তার মানে কতটা ও বুঝতে পারছি স্ট্রাগলটা কমে গেল এবং কতটা প্রিসাইজ আমি মুভমেন্ট করতে পারছি যেটা ওপেন সার্জারি করতে পেতাম না। আমিও চাই ডেন্টিস্ট্রিতে এরকম আসুক, অটো পাইলট, বাড়িতে বসে দাঁত তুলবো। আমি একটা হার্টের অসুখ নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম, একদল ডাক্তারবাবু বলছে আপনাকে না ফুটো করে স্টেন বসিয়ে দেবো, আর আপনাদের মতন কিছু সার্জনরা বলছে যে না না আপনার ওপেন হার্ট করতে হবে, পাঁজর কেটে হার্ট বার করে আমি এটা সার্জারি করব। স্বভাবতই আমি একজন রোগী হিসাবে আমি স্টেন বসানোই চুজ করব, কারণ ফুটো করে হালকা পাইপ পরিষ্কার করে দেবে, এটা বেটার। এইসব পাঁজর কাটবে, হার্ট বার করবে, থামাবে, এইসব টেপাটেপি করে কোনো দরকারই নেই। এই লড়াইটা কেন হয়? আমরা মানে যে কোনো মানুষ হার্ট সার্জারিকে ভয় কেন পায়? প্রথম কথা ওই কি একটা বড় কেটে দেবে, অনেক দিন ধরে আমাকে বিছানায় থাকতে হবে, আরে বাবারে কি না কি হবে, প্রচুর রক্ত বেরিয়ে যাবে, এটা নিয়ে ভয় পায়। তো যখন আমরা কোনো হার্ট সেন্টারে যাই একটা রোগ নিয়ে, নর্মালি ভালো জায়গায় কি হয়, কার্ডিওলজিস্ট সার্জন দুজনে মিলে আলোচনা করে কি দেখো এই ব্লকেজ আছে, কিছু ব্লকেজ স্টেন্টের মাধ্যমে খুব ভালো হয়, কিছু ব্লকেজে স্টেন্ট করা উচিত না, বাইপাস করা উচিত। তো ওরা একটা আইডিয়া করে বলে দেয় কি হ্যাঁ আপনার কিন্তু স্টেন্ট লাগবে না, আপনার বাইপাস লাগবে।
অনেক পেশেন্ট আছে যারা বাইপাস বলার পরে বলবে না 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 ডাক্তারবাবু আমরা ওপেন হার্ট করব না, আমাদের স্টেন্ট লাগিয়ে দিন। কার্ডিওলজিস্ট কিন্তু বলে দেখুন আপনার কিন্তু রোগটা এরকম, আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনার কিন্তু স্টেন্ট কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, বা আপনার 4টে জায়গায় রোগ আছে, আমরা 2 জায়গায় স্টেন্ট করতে পারবো, বাকি জায়গায় করতে পারবো না, যারা মানে সিনিয়র একটু এক্সপিরিয়েন্স কার্ডিওলজিস্ট এর এই কথাগুলো বলবে। তখন পেশেন্ট বলে না না ঠিক আছে আপনি করুন না, অর্ধেক হার্ট তো কাজ করবে, আমি ওপেন করাবো না। এই যে ভয়টা, এটাকে আমরা রোবটের মাধ্যমে সরিয়ে দিই। কেন? প্রথম কথা, রোবট আপনাকে 8 মিলিমিটার কাট করবে, 8 মিলিমিটার মতো কত এইটুকু, আর একটা এতটা অ্যারাউন্ড 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার কাট থাকবে, যার মাধ্যমে পুরো সার্জারিটা হচ্ছে। কোনো হাড় কাটা হচ্ছে না, বুকের এই দিকে বা এই দিকে জিনিসটা করা হচ্ছে। যারা ইয়াং লোকজন তাদের কোনো মাঝখানে স্কার নেই, এটা একটা কসমেটিক সার্জারি হচ্ছে। এবং সবথেকে ভালো জিনিস, আপনি 24 ঘন্টার মধ্যে সব রিকভারি ঠিক থাকলে আপনি আইসিইউ থেকে বেরিয়ে ওয়ার্ডে চলে যেতে পারেন, ঠিক আছে। আপনি 3 দিনের মধ্যে সব ভালো থাকলে আপনি হসপিটাল থেকে বেরিয়ে যেতে পারেন। আপনি 7 দিন থেকে 10 দিনের মধ্যে নর্মাল কাজকর্মে চলে যেতে পারেন। 2 সপ্তাহের মধ্যে স্ট্রেনুয়াস ওয়ার্কও করতে পারেন, যেটা ওপেন হার্ট সার্জারিতে আমরা নর্মালি অ্যালাউ করি না। কারণ কি একটা হাড়কে জুড়তে একটা বোন হিলিং টাইম থাকে, একটা ব্যথা থাকে, ওখানে একটা 2 মাস 3 মাসের ব্যাপার থাকে, ওইটা সরিয়ে দিলাম। তো আপনাকে এবারে যদি আমি বলি কি আপনাকে আমি অপারেশন করব, বুকটা আপনার কাটবো না, কিন্তু আপনি ডায়াবেটিক একটা মানুষ, আপনার ব্লকেজ এরম আছে কি এখানে স্টেন্ট ব্লক হওয়ার চান্স অনেক হাই, আপনার ক্ষেত্রে স্টেন্টটা ঠিক হবে না, আপনি এক গাদা খরচা করে স্টেন্ট লাগাবেন আর তারপরে আপনাকে 6 মাস 1 বছর পর ওপেন হার্ট সার্জারি করাতেই হলো। সেক্ষেত্রে আপনাকে বললাম কি না আপনি স্টেন্টটা ছেড়ে দিন, আপনাকে আমি বাইপাসই করব, আপনার আমি হাড় কাটবো না, বুকের মাঝখানে থাকবে না, এইটুকু ফুটো দিয়ে করব, রোবট বলে একটা মেশিনের মাধ্যমে করব, একদম ওরমই সেফলি করব যেরকম একটা ওপেন সার্জারি হয়। কিন্তু আপনার ওপেন সার্জারি যে ভয়গুলো আছে সেগুলো আমি সরিয়ে দিলাম। বাইপাস ভালো করে যদি করা যায় প্রপার পেশেন্টে, ওরা যদি প্রিকশন মেনটেন করে, আফটার সিঙ্গেল বাইপাস সার্জারি আপনার কিন্তু নিয়ার নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি হয়ে যায়। তার মানে আপনার যদি বাইপাস হয় আপনি একটা সাধারণ মানুষের মতন পুরো জীবনযাপন করতে পারবেন, প্রোভাইডেড আপনার বাকি সব জিনিসপত্র ঠিক আছে, মেডিসিন খাচ্ছেন, হেলথ ভালো আছে। এই যে আপনাকে একটা চান্স দেওয়া হচ্ছে অ্যাজ আ রুগী কি আপনি নর্মাল হতে পারেন, এই চান্সটা আপনি যদি ভয় পেয়ে না নেন কি আমার ওপেন হবে আমি করব না, তাহলে তো লোকসান হয়ে যাচ্ছে। তো রোবটের মাধ্যমে আপনার ভয়টা আমরা কেড়ে নিচ্ছি আর আপনাকে এই সুযোগটা অ্যাভেল করাচ্ছি যেখানে আপনি নর্মাল মানুষের মতন চলে যেতে পারেন। ওপেন হার্ট সার্জারিতে আমরা জানি যে এই যে পাঁজরটা কেটে হার্টটা খুলে আপনারা পুরো সার্জারি করেন। রোবোটিক্সেও কি আপনারা পাঁজর কাটেন? রোবটের এটাই তো খাসিয়াত কি আমরা কোনো হাড় কাটবো না, আমরা যখন এইটুকু কাটের মাধ্যমে রোবটের ক্যামেরার হাতের মাধ্যমে অপারেশনগুলো করি। কেন এটা সুবিধা? রোবটের হাতের সাইজ কি 8 মিলিমিটার, 4টে হাত, তার মানে 8 মিলিমিটার 4টে ফুটো আর একটা 3 সেন্টিমিটার এইটুকু ফুটো, এটা দিয়ে আপনার বাইপাস হয়ে যায়, ভালভ চেঞ্জ হয়ে যায়। সবথেকে বড় জিনিস যেটা আমরা ইস্ট ইন্ডিয়া করি, অনেক কম সেন্টার করে, আমরা আপনার ভালভটাকে রিপেয়ার করতে পারি। এটা আমরা বিদেশে ছিলাম, বিদেশে তো রিপ্লেসমেন্ট অতটা হয় না, রিপেয়ার হয়, তো ওখান থেকে শেখা টেকনিক। সুবিধা কি? ভগবানের দেওয়া জিনিস মানুষের বানানো জিনিস থেকে সবসময় সুপিরিয়র হবেই হবে, সেটা আমরা যাই বলি না বলি। তো আর্টিফিশিয়াল ভালভ থেকে ন্যাচারাল ভালভ সবসময় বেটার। আপনার ভালভটা আমরা রিপেয়ার করতে পারি। রোবট কী করছে, আমাকে একদম এত কাছের থেকে ভালভটা দেখাচ্ছে, আমি এক্স্যাক্টলি জানি ভালভের কোথায় প্রবলেম, তো আমার রিপেয়ারের সাকসেস রেটটা অনেক বেশি নর্মাল তুলনায়। তো ভালভ রিপেয়ার করতে পারি, আপনার হার্টের টিউমার বার করতে পারি, আপনার হার্টের ফুটো বন্ধ করতে পারি, এতগুলো সার্জারি রোবটের মাধ্যমে করতে পারি, যেটা হয়তো লোকেরা আগে ওপেন সার্জারি দিয়ে করতো বা কিছু কিছু জায়গায় এমআইসিএসে চেষ্টা করা হতো। কিন্তু যেরকম বললাম কি এমআইসিএসের অসুবিধাগুলো সব রোবট কেড়ে নিচ্ছে, এই জন্য রোবটটা হচ্ছে রেভলিউশনারি হার্ট সার্জারিতে। হার্টের অপারেশনের ক্ষেত্রে দেখেছি আপনারা কখনো এই জায়গায় কাটেন, কখনো এই দিকটায় কাটেন, কখন এখানে কাটেন, কখন এখানে কাটেন। তো যখন ওপেন সার্জারি যেটাকে আমরা বলি, তো অপারেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। যারা এই প্রত্যেকটা পেশেন্টকে বলি, ভাবুন আপনাকে বলা হলো বাইপাস সার্জারি করতে হবে, অপারেশনটা কিন্তু বাইপাস। আমরা খালি ঢোকার দরজাটাকে আইদার বড় রাখছি বা ছোট রাখছি। যখন আমরা ওপেন বলি তার মানে আপনার স্টার্নাম, এটাকে ব্রেস্ট বোন বলা হয়, এটাকে কাটতে হয়। কেন? এর নিচে তো হাড়টা আছে, কেটে আমরা এরকম করে ওটাকে একটা ইনস্ট্রুমেন্টে স্প্রেড করে দিলাম, হাড়টা সামনে আছে, অপারেশনটা হলো। এবার ভাবুন আপনাকে বলা হলো কি আমরা রোবোটিক করব, তো সেই ক্ষেত্রে তখন আমাদেরকে বোন তো আমরা কাটছি না, আমরা কোথা দিয়ে ঢুকতে হবে, কোথা দিয়ে ঢুকবো? আপনাদের পাঁজরের মাঝখান দিয়ে, ঠিক আছে। এবার ভাবুন আমরা বাইপাস করতে হবে, তো বাইপাস তো ম্যাক্সিমামটা বাঁ দিকে হয়, তাই জন্য আপনি দেখবেন রোবটের যে পোর্টগুলো বা যেখান দিয়ে অপারেশন হবে সেটা বাঁ দিকে পাবেন।
আর ভালভের ক্ষেত্রে বা ফুটোর ক্ষেত্রে বা টিউমারের ক্ষেত্রে ডান দিক দিয়ে আমরা যাই, কেন ওখান দিয়ে ডান দিক দিয়ে ঢুকতে সুবিধা হার্টের মধ্যে। তো হার্টের বাইরের কাজটা আমরা বাঁ দিক দিয়ে করি, আর হার্টের মধ্যের কাজটা আমরা ডান দিক দিয়ে করি। আচ্ছা, কিন্তু যেটা আমরা এমআইসিএসে করতে পেরেছিলাম হচ্ছে আমরা এখান থেকে কাঠটাকে এখানে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু এখান থেকে কাঠটা খুব একটা ছোট করতে পারিনি। বা এখানে যে এই বোনটা কাটছে না মাঝের মধ্যে, আমাদের তো এখানটা বা এখানের বোনটা তো ভেঙে যাচ্ছে, ওটাকে সরাতে পারিনি। রোবটের মাধ্যমে আমরা কি করলাম, এই কাঠটাকে এইটুকু করে দিলাম, আর এই যে বোনটা ভাঙছি, এখানে কোনো রিবো ভাঙছে না, বোনও ভাঙছে না, কিছুই হচ্ছে না। পেশেন্ট পরের দিন আমাদেরকে উঠে বলে, ডাক্তারবাবু আমার কোনো ব্যথা নেই, আমি খুব ভালো আছি। তো এটা তো গেল পেশেন্টের ব্যাপারে, ডাক্তারের ব্যাপারে। আমি সবসময় ডাক্তারের ব্যাপারে ইন্টারেস্টেড। কনসোলে আছেন, কাজ করছেন, খুব জোর হুসু পেয়ে গেল, আমাকে যেতেই হবে, এরকম অবস্থা একটা। তো যেখানে কাজ করছিলেন সেখান থেকে আপনি বললেন আমি যদি সরি তাহলে সব আর্মস ফ্রিজ হয়ে গেল। আর্মটা কি ওখানেই ফ্রিজ হয় নাকি একটু দূরে সরে এসে ফ্রিজ হয়? আচ্ছা, এবার ভাবুন আমি যে কনসোল থেকে সরবো, ওটা তো আমার কন্ট্রোলে। ধরে নিন আমার কোনো এমার্জেন্সি হলে কনসোল থেকে বেরোতে হবে, আমি তো আর্মগুলোকে আরামসে একটা জায়গায় রেখে ওই পজিশনে রেখে ফ্রিজ করে বেরিয়ে যেতে পারি। তাতে সুবিধাটা কি হলো, প্রথম কথা আমাকে আবার পুরো জিনিসটা শুরুর থেকে করতে হলো না। ওপেন সার্জারিতে যেরকম কি হয়, ভাবুন এই যে নেচার স্কল, সেটা তো আমাকে ওপেন সার্জারির সময় আসতে পারে একদম। এবার তখন আমাকে হাতটা বার করে ইনস্ট্রুমেন্টটা রেখে গ্লাভ খুলে গাউন বাদ দিয়ে তারপরে নেচার স্কল অ্যাড্রেস করে আবার এটা করে আবার ইনস্ট্রুমেন্ট ধরে আবার হাতটাকে ওই পজিশনে করে আবার জিনিসটা করতে হচ্ছে। তো কতটা সময় চলে গেল। এবার রোবটে কি হচ্ছে, রোবটে আমি হাতটাকে জাস্ট একটা সেফ পজিশনে রেখে চলে গেলাম, আমি যেই কনসোলে নেই রোবটটা ফ্রিজ হয়ে গেল, কেউ নাড়াতে পারবে না চেষ্টা করেও। আমার নেচার স্কল করে এলাম, ওটা ফিউ সেকেন্ডস লাগলো, কেন আমি তো স্ক্রাবড নেই, আমাদের নর্মাল পোশাকে আছি, এসে বসলাম, আবার সেই পজিশন থেকে আমি সার্জারিটা শুরু করলাম। তো এই যে ডিলে টাইমটা এটা এইটুকু ছোট হয়ে গেল। এই জন্যই জিজ্ঞেস করলাম যে কত সময় বাঁচাচ্ছে। আর আপনাদের ওই যে স্ক্রাব করো, এই করো, সেই করো, এগুলোও তো প্রচুর কমিয়ে দিয়েছে। একদম। নর্মাল সার্জারির থেকে কি রোবোটিক সার্জারিতে রক্তক্ষরণ কম হয়? এটা আমরা সবাই জানি কি আমাদের যদি অল্প কাটে অল্প রক্ত বেরোবে, বেশি কাটলে বেশি রক্ত বেরোবে, এটা সিম্পল কনসেপ্ট। তো এটা সার্জারির ক্ষেত্রে হয়। আমি যখন ওপেন সার্জারি করছি, আমি স্কিন কাটছি, তার নিচে ফ্যাট কাটছি, মাসেল কাটছি, বোন কাটছি, বড়টা কাটছি, আমি যতই ভালো সার্জনে কিছু থেকেও ব্লাড লস হবেই। আমি যখন রোবট করছি আমি খুব প্রেসাইজ কাজ করছি, কারণ আমি এক্স্যাক্টলি জানি আমি কোথায় কাটতে হবে, প্রথম কথা। সেকেন্ড, আমি স্কিন কম কাটছি, মাসেল কম কাটছি, বোন তো কাটছিই না, তো বোন ম্যারোর থেকে যে ব্লাড লসগুলো হয় সেগুলো হবে না। প্লাস আমার সার্জারিটা এতই প্রেসাইজ হয়ে যায় কি আমি এক্স্যাক্টলি জানি আছে এখানে একটা রক্তনলী আছে, যেটা আমি তো নেকেড চোখ দেখতে পাচ্ছি না, কিন্তু রোবটের 10x ম্যাগনিফিকেশনে বুঝতে পারছি হ্যাঁ এখানে যদি আমি ব্লেড লাগে এটা কিন্তু রক্ত মানে বেরোবে, তো আমি ওটা আগে থেকে কন্ট্রোল করে নিতে পারছি। তো ব্লাড লস কম হয়, ব্লাড ট্রান্সফিউশন দরকার কম পড়ে, তার মানে ফরেন অন্য মানুষের ব্লাড আপনার মধ্যে কম দরকার পড়বে, যেটা হার্ট সার্জারিতে নর্মালি দরকার পড়ে। তাদের ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কমপ্লিকেশনগুলো আপনার মোটামুটি অনেকটা কমে গেল। রোবটে যে হাতটা আছে সেটা পেশেন্টের পকেটে ঢুকে বেশি মাল বের করে নেয় না ঠিকঠাক আছে? আর এই যে মালটা যাচ্ছে তার জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে তারা কি রোবটকে দিয়ে দেয় হাতে যে না বাবা আমরাই দিয়ে দিচ্ছি তোকে টাকা? এই যে কস্ট নিয়ে প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। কেন কি অনেক পেশেন্টরা জিজ্ঞেস করে তুই রাতে রোবটের দাম কত, আমরা বলি আমাদের প্যাকেজ হচ্ছে এক্স, ওপেন হার্ট সার্জারি প্যাকেজ হচ্ছে ওয়াই, আর এক্স আর ওয়াই এর মধ্যে একটা পার্থক্য আছে। তো ওরা চিন্তা করে কি আমি জাস্ট একটা কাটা বাঁচানোর জন্যে কি এই ডিফারেন্সটা দেবো, কেন দেবো? বিদেশে না একটা খুব ভালো একটা টার্ম আছে ড্যালি বলে, ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। মানেটা কি, মানে ইম্পর্টেন্ট না যে আপনি কতদিন বেঁচে আছেন, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতদিন সুস্থভাবে কর্মঠ হয়ে বেঁচে আছেন। ঠিক ঠিক। এবার ধরুন আপনার ওপেন সার্জারি হলো, ওপেন সার্জারি ইজ ফ্যান্টাস্টিক, কোনো ডাউট নেই, রেজাল্ট খুব ভালো, কিন্তু আপনার একটা রেস্ট্রিক্টেড লাইফস্টাইল থাকে। আপনি একটা বাড়ির থেকে আছেন যেখানে আপনার উপরে পুরো বাড়ি ডিপেন্ডেন্ট আপনার কাজের উপরে, আপনার কোম্পানি খুব সুন্দর ফ্যান্টাস্টিক কোম্পানি, আপনাকে বললো আমরা ঠিক আছে আপনি লিভে আছেন, আমি কিছু একটা বেসিক পে দিলাম, এইটুকু পেয়ে থাকুন, কিন্তু আপনার একগাদা ইএমআই আছে, অনেক চাপ আছে। এবার আপনাকে যদি বলা হয় না আপনি 2 মাস 2.5 মাস কাজে যেতে পারবেন না, আপনি গাড়ি চালাতে পারবেন না, মোটরসাইকেল চালাতে পারবেন না, আপনি ওজন ওঠাতে পারবেন না, আপনি টেনশনে পড়ে গেলেন কি আমি কাজটা কী করে করব, আমি কাজ করতে পারছি না, কোম্পানিকে আমাকে সরিয়ে অন্য কাউকে ঢুকিয়ে দেবে, আমার এই দিন আমার ইএমআই কী হবে, আমার ফ্যামিলি কী করবে।
এটা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন আছে। কেন কিনা আপনি যে 2 মাসটা এফেক্টিভলি আপনার ফুল 100% দিয়ে কাজ করতে পারছেন, তার একটা ফাইন্যান্সিয়াল লস আছে। আপনি ভাবছেন না আমার অপারেশনটা এক্সো হয়ে গেল, খরচা কম, কিন্তু তার সাথে আপনার যে 2 মাসের ফাইন্যান্সিয়াল লস, এটাকে অ্যাড করতে হবে। এটা যখন অ্যাড করবেন আপনি দেখবেন আপনার রোবটের খরচার থেকে অনেক বেশি এটা। তো রোবট যে আপনাকে ইনিশিয়ালি একটা খরচা দিয়ে আপনাকে যে 10 দিন 12 দিনের মধ্যে কাজে ফিরিয়ে দিচ্ছে, আপনি যে 2 মাস পুরো নর্মাল কাজ করে নর্মাল সোশিও ইকোনমিক লাইফস্টাইলে ফিরে যাচ্ছেন, আপনার পরিবারের কাছে একটা কর্মট্রুপে ফিরে যাচ্ছেন, আপনি এই যে 2 মাসটা যেটা আপনি সোসাইটির জন্য দিতে পারছেন এবং নিজের ফ্যামিলির জন্য আর্ন করতে পারছেন, এটা কিন্তু অনেক বেশি। তো আপনার নেট খরচা যদি দেখেন কিন্তু কম হয়ে যাচ্ছে, যদিও বা ইনিশিয়াল খরচাটা মনে হচ্ছে কি একটু বেশি। যে কোনো পেশেন্টেরই কি রোবোটিক সার্জারি করা যায় নাকি কিছু রেস্ট্রিকশন আছে? না, সব পেশেন্টের করা যায় না। প্রথমত রোবোটিক্স হার্ট সার্জারি হচ্ছে ইলেকটিভ মানে কি, এটা একটা প্ল্যান্ড অপারেশন। তো প্রত্যেকটা এমার্জেন্সি সেমি এমার্জেন্সি বাদ পড়ে গেল, কারণ রোবট ইউজ করা হয় না। একটা মানুষের রোবোটিক সম্ভব কিনা এর জন্য আমাদের একটা প্যানেল অফ টেস্ট আছে। ওই টেস্টের মধ্যে প্যারামিটার্স ঠিক থাকলে রোবট করা যায়, নয়তো রোবট করা যায় না, ওটা আনসেফ হয়ে যায়। তো আমাদের এই যে টেস্টগুলো, এগুলো এক্সপিরিয়েন্স বেসড, বিদেশের প্রোটোকল বেসড, আমাদের এখানে যারা কাজ করছে তাদের প্রোটোকল বেসড, অনেক কিছু নিয়ে একটা প্যানেল অফ টেস্ট তৈরি করা আছে। প্রত্যেকটা পেশেন্ট যে এসে জিজ্ঞেস করে কি ডাক্তারবাবু আমার কি রোবটিক করা যেতে পারবে, আমরা এই টেস্টগুলো তাদেরকে দিই এবং সেগুলো করাই। এর মধ্যে হ্যাঁ, যদি প্রত্যেকটা টিক মার্ক করা হয়, মানে যেরকম আমরা সিটি স্ক্যান আছে, পায়ের ডপলার আছে, অনেকগুলো ব্লাড টেস্ট আছে, আমরা ইকোতে হার্টের পজিশন দেখি, ইসিজি দেখি, পেশেন্টের স্ট্রাকচার দেখি, পেশেন্ট কি কত হাইট, কত তার বডি ওয়েট, তার মাসেল মাস কত, তার ফ্যাট বডিতে কত আছে, হার্টের স্ট্রাকচার কত, বুকে স্পেস কত, এগুলো দেখে আমরা ডিসাইড করি কি আপনার রোবট করা যাবে কি যাবে না। তখন আমরা বলে দিই, যদি সম্ভব হয় ইয়েস রোবটিক করা যায়, যদি সম্ভব না আমরা বলি কি না রোবটিকের দিকে যাবেন না, আপনি কনভেনশনাল সার্জারির দিকে যান। রোবট দ্বারা হার্টের সার্জারি করার কতদিন পরে আমি মোটামুটি একটুখানি জিম ফিম করতে পারবো, দৌড়াতে পারবো? তো এবার এটা খুব ভালো প্রশ্ন। জিম যতক্ষণ আমি আছি, দেখুন আমরা তো রোবটে প্রথম কথা হাড় কাটছি না, তো জিমে অসুবিধা নেই, কিন্তু মাসেল তো আপনার একটু কাটা হচ্ছে, আর ওটাকে স্টিচ ব্যাক করে দিয়ে আমরা কিন্তু ওটা পুরোপুরি হিল করে রিগেইন করতে আপনার মিনিমাম 2 to 3 উইকস তো লাগবে। আপনি নর্মাল অ্যাক্টিভিটি একদম যেদিন থেকে বাড়িয়ে যাচ্ছেন সেদিন থেকে আপনি জগিং 7 ডেজের মধ্যে জগিং করতে বেরোন, আপনার ক্ষমতা হিসেবে আপনি লাইট রানিং করুন, পারবেন। ডান হাত দিয়ে ভাবুন আপনার বাইপাস হয়েছে, বা আপনার যদি ভালভ সার্জারি বাঁ হাত দিয়ে, মানে যেদিকে কাট তার অপোজিট হাত দিয়ে আপনি ওজন তুলুন, কিচ্ছু হবে না। কিন্তু যেদিকে কাট আছে সেদিকে যেহেতু একটু মাসেল স্ট্রেংথটা আসতে সময় লাগবে, আমরা বলি অ্যাটলিস্ট 2 to 3 উইকস খুব ভারী কিছু করবেন না, একবার মাসেল স্ট্রেংথ চলে এলো গ্র্যাজুয়ালি আপনি এক্সারসাইজটা বাড়াবেন। ডাক্তার এরকম দিন আসবে কি যে সার্জারিটা আপনি অটো পাইলটে দিলেন আর সার্জারি হয়ে গেল, আপনি যেরকম এমবিবিএস এর সময় চিন্তাই করতে পারছিলেন না যে এরকম একটা রোবট আসতে পারে, এরকম কি আসবে ভবিষ্যতে? যে ঢুকে বললেন না কটা কেস আছে, 6টা রোবট রেডি তো চল অটো পাইলটে দিয়ে দিলাম, 6খানা কেস নেমে যাবে, আসবে কি? আমরা যে সিনেমা দেখি সাইফাই সিনেমাগুলো, খুব মন দিয়ে দেখবেন, যখন আমরা সিনেমাটা দেখি আমরা বলি এ তো হতে পারবে না, তো মজা আসে, বাহ কি একটা অল্টারনেটিভ ফিউচার দেখালো। কিন্তু খুব মন দিয়ে চিন্তা করুন, অনেক কিছু যেটা এককালে সাইফাই সিনেমা দেখানো হতো সেগুলো কিন্তু আজকাল আছে। কিরম? যখন প্রথম এই টার্মিনেটর সিরিজটা শুরু হলো, টার্মিনেটর বেসিক কনসেপ্ট কী ছিল? এআই। আমি অতটা যাচ্ছি না কি এত মানুষের শত্রু হয়ে গেলো সেসব পরের দিকের, কিন্তু এআই নিয়ে কথা বললো, তখন আমরা জানতাম এআই বা এআই পসিবল আছে না। এখন আমরা একটা এআই রেভলিউশনের পার্ট, আমরা সবাই কিন্তু এআই নিয়ে কথা বলি, ইট ইজ এ রিয়ালিটি। একটা টম ক্রুজের সিনেমা এসেছিল মাইনরিটি রিপোর্ট বলে, বহু বছর আগে, সেখানে দেখবেন স্মার্টফোনের কনসেপ্টটা এসেছিল। আমরা কিন্তু ভেবেছিলাম এরকম একটা হবে ইলেকট্রনিক ফোন, সব ডেটা চলে আসছে যাচ্ছে না, এখন অল অফ আস হ্যাভ স্মার্টফোন। এই নিয়ে রোবট নিয়ে কিন্তু অনেক সিনেমা এসছে, যেখানে আপনি দেখবেন কি ফিউচারের মধ্যে দেখাচ্ছে যখনই কারোর অপারেশন হচ্ছে, ও একটা সিটি স্ক্যানের মতো মেশিনের মধ্যে ঢুকছে, ছোট ছোট অনেকগুলো আর্মস আসছে, অপারেশনটা করে দিচ্ছে, পেশেন্ট বেরিয়ে যাচ্ছে। এটা কি হতে পারে না? অবশ্যই হতে পারে। এখন কি হচ্ছে? অসম্ভব। ফিউচারে হতে পারে? হ্যাঁ হতে পারে, কিন্তু উই আর নিয়ারিং দ্যাট। এখন যেটা আমরা এমবিবিএস মানে ভাবতেই পারতাম না, হাত ছাড়া অপারেশন হতে পারে, তারপরে ল্যাপ্রোস্কোপি। আচ্ছা ল্যাপ্রোস্কোপি ঠিক আছে, খুব ভালো জিনিস, তখন আমরা জানতাম না আচ্ছা এই ল্যাপ্রোস্কোপি সার্জারিটা মেশিন দিয়ে করা যায়, এখন আমরা রোবট দিয়ে মেশিন দিয়ে করছি। ভবিষ্যতে যখন এথিক্যাল জিনিসপত্রগুলো আনসার হবে, যখন এআইটা এথিক্যালি সেফ হবে, রেগুলেশনস আসবে, সেফ মনে করা হবে, এআইটা কি এসে সার্জারি হেল্প করতে পারবে? করতে পারবে। এআই বেসড সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর নার্সের উপরে তো অলরেডি অনেক কোম্পানি কাজ করছে, তো ইন ফিউচারে হতেই পারে অটোমেশন আসুক।
কিন্তু এই মুহূর্তে নেই, বাট আই থিঙ্ক কি কোনো এক সময় কিন্তু আসতে পারে। ডাক্তার, ওই যেরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা সার্জারি করেন, ওই বললাম যে একজন মানুষ প্রায় মারা গেছে, হার্টবিট দেখতে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে একটা মানুষকে ফিরিয়ে আনা, তো এই কারণেই বোধহয় ডাক্তারবাবুদের ঈশ্বরের সাথে তুলনা করা হয়। এবার এটাই আমার সবচেয়ে বড় ঝামেলা হয়ে ওঠে ডাক্তারবাবুদের জন্য। তো এই যে প্যারাডক্সটা আপনার কেমন লাগে? প্রথম কথা, এটা আমরা সবাই যারা এত বছর প্র্যাকটিস করেছি বা কাজ করেছি, আমরা জানি কি আমরা মানুষ এবং আমাদের কত লিমিটেশন আছে। কেন কি আমাদের জীবনে আমরা প্রচুর সাকসেস দেখি, কিন্তু কিছু কিছু ফেলিয়ারও দেখি। আর যখন কোনো ফেলিয়ার হয়, আমাদের ভেতর থেকে তো খারাপ লাগে কি আমরা ওই পেশেন্টটাকে বাঁচাতে পারিনি। তখন আমরা বুঝি কি আমরা কতটাই মানুষ আর কতটাই অসহায় মানুষ। ঠিক। তো একটা মিটিং ছিল, খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, প্রচুর ডাক্তার এসেছিলো। তো একটা ইয়াং ডাক্তার যা সবে পাস করেছে, তো পেশেন্ট নিয়ে কাউন্সিলিং নিয়ে কথা হচ্ছিল। এটা খুব ভাইটাল জিনিস, পেশেন্ট কাউন্সিলিং। তখন সে বলল কি, আরে আমাদের এতগুলো পেশেন্ট দেখতে এত সময় দেওয়া যাবে না, আমরা তো এত এই করেছি ঠিক আছে, পেশেন্ট আমরা যা বলি পেশেন্ট মেনে নেয়। তো এটাকে আমরা গড কমপ্লেক্স বলি, কি বিচার কি ঈশ্বর তুল্য, মোটেই না। একটা খুব সিনিয়র ডাক্তার ওকে বোঝালো কি তুমি তখন সবাই শুরু করেছো, তোমার মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো, অনেক কিছু তোমার কন্ট্রোলে। তুমি যখন যেরকম বড় হবে তুমি বুঝতে পারবে কি 99% তোমার কিন্তু পার্সপিরেশন, কিন্তু 1% সবসময় হচ্ছে ইন্সপিরেশন বা ডিভাইন ইন্টারভেনশন। সেটা তুমি কিছু করতে পারো। তুমি যদি 1% ডিভাইন ইন্টারভেনশন না পাও, তাহলে কিন্তু তুমি দেখবে কি তুমি বেস্ট এফার্ট দিয়েও ওই পেশেন্টটাকে ঠিক করতে পারলে না। তখন তুমি যে কষ্টটা পাবে, সেই কষ্ট তোমাকে বুঝিয়ে দেবে কি তুমি কতটাই লিমিটেড অ্যাজ এ হিউম্যান বিং। তোমার এই গড কমপ্লেক্সটা 1 সেকেন্ডের মধ্যে ভেঙে নষ্ট করে দেবে। আর কোনো ভালো ডাক্তার আজকালকার জমানায় কিন্তু গড কমপ্লেক্স রাখে না। তুমি যতটাই নিজের পেডেস্টাল উঁচু করে রাখবে, কোনো ফল্ট হলে ততটাই তুমি নিজের মনের মধ্যে কিন্তু নিচে ধবাস করে পড়বে। সামনের লোক কী ভাবলো ইররিলেভেন্ট। তুমি নিজেকে যখন আয়নার সামনে দেখবে, তখন তুমি যে একটা পেশেন্টকে বাঁচাতে পারো নি, ওর যেই দুঃখটা, ওটা তুমি হ্যান্ডেল করতে পারবে না যদি তুমি নিজের মধ্যে গড কমপ্লেক্স রাখো। কোনোদিন নিজের মধ্যে গড কমপ্লেক্স রাখতে নেই। উই আর হিউম্যান বিংস, আমরা সায়েন্টিস্ট। আমাদের ভগবান এতটা ক্যাপাবিলিটি দিয়েছে কি আমরা এক গাদা পড়াশোনা করে সারা রাত জেগে এই জায়গাটায় এসছি, যেখানে আমরা একটা বিউটিফুল সায়েন্সের মাধ্যমে একটা পরিবারকে দুটো হাসি দিতে পারছি। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ বিং আ ডক্টর। একটাই সত্য আছে, সবাই আমরা গডের কাছে যাব। হ্যাঁ, একদম সবাই। আর ডাক্তারের কাছেও, আর ডাক্তার এবং ডাক্তাররা কিন্তু আলটিমেটলি গডের কাছেই যাবে, তার আগেও ডাক্তারের কাছেও। তবে ডাক্তারবাবু যেটা বললেন যে ডাক্তারবাবুদেরকে ওই যে আমরা ভগবানের সাথে তুলনা করি, ওটা একদমই তুলনা করা উচিত না। তারাও মানুষ, তারা একটি বিজ্ঞান নিয়ে কাজ করেন। তারা দীর্ঘদিন পড়াশোনার মাধ্যমে এই বিজ্ঞানটিকে রপ্ত করেছে, যাতে প্রচুর দুরারোগ্য ব্যাধি সারিয়ে ফেলা সম্ভব। প্রচুর অসুস্থ মানুষ, মৃতপ্রায় ব্যক্তিকেও আবার নতুন জীবন দেওয়া সম্ভব। তাই আমরা তুলনা করে থাকি ডাক্তারবাবুদের ঈশ্বরের সাথে। অবশ্যই তারা তুলনীয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে তারাও মানুষ। আমাদের অন্যান্য যে কোনো পেশার মতন এই পেশাটাও কখনোই 100%ই মানুষ ঠিক হতে পারে না। 1-2 কেস ফেলিওর পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারেরও আছে। আমরা চেষ্টা করছি এই ইনজেকশন পডকাস্টের মাধ্যমে আপনাদেরকে এই বিজ্ঞান সম্বন্ধে আরও সচেতন করার, আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে আরও সচেতন করার। এরকম ডাক্তারবাবুরা এসে খুব সহজ ভাষায় যাতে আপনার স্বাস্থ্য এবং তার পেছনে থাকা বিজ্ঞান সম্বন্ধে আপনাদেরকে সহজ ভাষায় জানাতে পারে। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। কেমন লাগলো আমাদের সাথে আড্ডা মেরে আজকে? খুবই ভালো লাগলো। আপনাদের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা আমজনতার মনে থাকে। কেউ জিজ্ঞেস করতে পারে, কেউ জিজ্ঞেস করতে পারে না, কেন একটা ক্লিনিকের অ্যাটমসফিয়ার অনেক আলাদা থাকে। কিন্তু এর মাধ্যমে ওদের মনের মধ্যে যে প্রশ্নগুলো, সে উত্তরগুলো পাবে। কেন ওরা তো মেডিকেল পার্সোনাল না, ওদের কি জেনে লাভ কোন পেপারে কি বেরিয়েছে, কতগুলো পদ্ধতি আছে। ওরা জানতে চায় এটা যেটা আছে এটা কি আমার লাভ দেবে, ক্ষতি কতটা, ঝুঁকি কতটা, লাভ কতটা, আমি এরপরে কি করতে পারবো, এবং সুস্থ হওয়ার চান্স কতটা। একদম, এটা সব থেকে মেন। আর এই যে প্ল্যাটফর্ম মাধ্যমে একটাই যে লোকেদেরকে বলবো কি, দেখো তোমাদের শরীরে হার্টটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা অর্গান। হার্ট তোমাকে তখন কষ্ট বোঝাবে যখন হার্ট নিজে প্রচণ্ড কষ্ট হয়ে অলমোস্ট অনেকটাই খারাপ হয়ে গেছে। হার্টের রোগকে ভয় পাবে না, কেন যদি হার্টের রোগের সময় মতন ট্রিটমেন্ট নাও, এত সুন্দর তার রেসপন্স আসে, এত সুন্দর লাইফস্টাইল হয়। আমার পেশেন্ট আছে যে বাইপাসের পরে আজকাল ম্যারাথন দৌড়ে মেডেল পেয়েছে, তার ছবি আমাকে পাঠিয়েছে। আমি এত খুশি হয়েছি ওটা দেখে। মোটরসাইকেল চালিয়ে পাহাড়ে যাচ্ছে, এরা সব আফটার হ্যাভিং বাইপাস, 3টে 4টে 5টা বাইপাস। ভালভ সার্জারির পরে সে নিজে একজন ডাক্তার,
এতজনের চিকিৎসা করছে, একজন আশা ওয়ার্কার আছে যে এতগুলো গ্রামে কাজ করছে। তো এই যে মানুষগুলো এরা সময় মতন এসছে, পরিষেবা পেয়েছে, চিকিৎসা পেয়েছে, আর এখন নর্মাল লাইফ লিড করছে এবং সোসাইটিকে এতটা গিভ ব্যাক করছে, এটা পারছে কেন কি ওরা ভয় পায়নি, ওরা সাহস করে সময় মতন ট্রিটমেন্ট নিয়েছে। আর আজকে ওরা হচ্ছে এক্সাম্পল, পিলার্স অফ সোসাইটি, যাদের দেখে আরও 10 জন ভাবে কি না আমি হার্ট অপারেশনে ভয় পাবো না, আমি সময় মতন ডাক্তারবাবুর কাছে যাব। আর আপনাদের হার্টের কি হয়েছে? আপনাদের হার্ট তো ঠিক আছে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন না, একটু ছড়িয়ে দিন না। দুপুক করে দিন না। যাদের দেখলে আপনার হার্টটা একটু দুর্বল হয়ে যায়, হার্টটা একটু বেশি বিট করে, তাদের সাথে একটু শেয়ার করুন না। এবং বিশেষ করে যে সমস্ত মানুষ সত্যি তাদের হৃদরোগ নিয়ে প্রচণ্ড চিন্তায়, এবং চিন্তায় থেকে তাদের হৃদরোগটাকে আরও বাড়িয়ে তুলছে, সেসব মানুষদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন না। তারা একটু হালকা ফিল করবে, হালকা, যেরকম ডাক্তারবাবু প্রচণ্ড হালকা করে দিলেন আমাদেরকে। এই এত কঠিন সমস্যা নিয়ে অত ভাবনার কিছু নেই। কলকাতায় বসে থেকেই এখন সমস্ত ভালো চিকিৎসা কিন্তু সম্ভব, যদি আপনারা সঠিক সময় সেখানে গিয়ে পৌঁছান। কি ডাক্তারবাবু, এবার বাকিটা রিকোয়েস্ট করি। আর ভয় না পেয়ে ওই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে ফেলুন। মানে আমাদের কি ভয় পাচ্ছে নাকি? না, ভয় পাচ্ছেন না। হ্যাঁ, আমরা এত সুন্দর সুন্দর এপিসোড দিই যাতে আপনাদের মন থেকে এইসব এই দুরারোগ্য ব্যাধির এই ভয়গুলো যাতে চলে যায়। তাহলে আপনারা একটু ওই করে দিন করে দিন। আরে করে দিন। আরে ভয় না, আমার হচ্ছে লজ্জা পাচ্ছে। আরে লজ্জা পাবেন না, আরে লজ্জা পেতে নেই, ডাক্তারবাবুদের কাছে এসে বাজিয়ে দিন ঘন্টাটা বাজিয়ে দিন, ঠিক আছে? আর তার সাথে কমেন্ট করে জানান এই পর্বটি কেমন লাগলো, এবার আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য। এবং তার সাথে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।